এই ওইখানে দেখতো 6 11 যেহেতু বইটা এই একটা কথা আমরা দেখ উপরে উঠে উপরে দেখ ওরকম করে খুঁজে পান অত নিচে যাবে না নিচে যাবে ওটা 660 তো ঠিক করে দিচ্ছি দেখে রিভাইজ করে দেওয়ার পর কতজন অঙ্গভঙ্গ করে কত পেজ পেজ আর পেজের কত 128 তাহলে পড়াশোনা শুরু হয়ে যেত হয়েছে দুটো দুটো ক্লাস একটা তো এখানেই হয়েছিল আর একটা রেকর্ডিং যে দেখতে বললাম দুটো করেছি একটা তোদেরই হয়েছিল আর একটা রেকর্ডিং হয়েছিল হয়েছে হ্যাঁ সেটাও পুরোটা হয়নি আরো একটা রেকর্ডিং পেয়ে যেতি ভুল করে ওই ক্লাসটা আজকে আমার করাতে হবে আর এই শুক্রবারের ব্যাচে ওটা করিয়েছিলাম কিন্তু ভুল করে রেকর্ডিংটা কি করে অফ হয়ে গেছে আমি বুঝতে পারি ঠিক আছে নাহলে আর একটা এক্সট্রা সে পেয়ে যেত তো ওইটা আবার আজকে রিপিট হবে সেটা অন্য আচ্ছা বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এই অঙ্কটা মনে হয় এই ব্যাচে এটা 3 নম্বর বার করা আছে। ওই জিজ্ঞেস করেছে মানে এই অঙ্কটা মানে পছন্দ হয় 2-3 জায়গায় জিজ্ঞেস করে ঠিক আছে এই অঙ্কটা এই ব্যাচে 3 নম্বর বার করা আছে অন্য ব্যাচে ছেড়েই দেয় তাহলে বলছে এ আর বি এর মধ্যবর্তী কোণ আগেই বলেছিলাম যে এ ক্রস বি ক্রস সি এই এর প্রোডাক্টের এটার ফর্মুলা কি আগে প্রোডাক্টের ফর্মুলা কি সোমবাবু বলো হ্যাঁ মানে এ ক্রস বি ক্রস সি এই যে ট্রিপল প্রোডাক্ট এর ফর্ম কি মানে এটা সমান কি হবে কে বলতে পারবে হ্যাঁ অনুযায়ী এটা ট্রিপল প্রোডাক্টের ফর্ম আছে তবে নাহলে তো হবে না এ ক্রস বি ক্রস সি সমান কত পুরোটাই ডট দিয়ে হয় ভেবে বল করিয়ে দিয়েছিলাম আমাদের কোশ্চেনটাই করা যাবে না এ প্লাস বি প্লাস সি সমান কত ট্রিপল প্রোডাক্টে কত আছে এটা হ্যাঁ কি রে ঘুম ভাঙে নাকি রে তাড়াতাড়ি কেন আর ঘুম ভাঙে ওর ঘুম ভাঙেনি আর তোর ঘুম ভেঙেছিল বলে দেরি হলো বল কমে যা ফর্মুলাটা তো বল অঙ্ক তো পরে হবে না মনে নেই আগেই বলেছিলাম এটা এইভাবে সাজাবি এ ডটটা পরে করবি এ সি বি মাইনাস এ বি সি এই 1 2 3 লিখে বলেছিলাম তার মানে কি এ ডট সি ডট প্রোডাক্টটা তো তার সঙ্গে কাকে করছিস অসুবিধা নেই বি মাইনাস এ ডট বি খাতা একটু খুঁজলেই পেয়ে যাবি কারণ নয় এটাকে এইভাবে ভাঙ তবে তো অঙ্কটা হবে তাহলে এ ডট সি ডট বি মাইনাস এ ডট বি ডট সি এবার দেখ তুই যদি বাম আর ডান ভালো করে লক্ষ্য করিস দেখ সেকেন্ড পার্টটা এমনিও জিরো হবে কেন বল দেখি সেকেন্ড পার্টটা এমনিও জিরো হবে কারণ এটা দেওয়া আছে তো কি বি দিয়ে করে দিয়েছিলাম বি ইন্টু হাফ
তাহলে কোন পোর্শনটা থাকবে? এইটা থাকবে। তাহলে এইটা কি হবে? জিরো হবে। এ আর বি মানে এইটা জিরো হতে গেলে কি উল্টো দিক থেকে কি বলবো? এ ডট বি কত হবে? জিরো হবে, কারণ সেকেন্ড পার্টটা তো জিরো হবে। এইটা সমান মানে ক্লাস 8 9 এরকম অঙ্ক করে এসেছি, বাম পক্ষ সমান ডান পক্ষ যদি করি বি এর সঙ্গে সামথিং কিছু গুণ আছে, তাহলে এই টার্মটা আছে, এটা জিরো হয়ে যাবে। তাহলে এটা কখন জিরো হবে? এটা তো কেউ জিরো ভেক্টর না। কখন জিরো হবে? যদি এ ডট বি জিরো হয়। এ ডট বি কখন জিরো হবে? পরস্পর লম্ব হলে। এই নিয়ে এইবার এটা 3 নম্বর বার করালাম, তার মানে এর আগের বার গুলো কিরে সত্য, এটা আগে করাইনি। এর আগের বার গুলো কিচ্ছু করেনি, আমি ধান নেড়ে গেছে। তারপর বল। একশো। একশো। কিরে দেবরাজ, আজকে স্টেশন বসেছিলি? হ্যাঁ, আগে তুই তো এরকম স্টেশনে বসে থাকতে ভালো লাগে। দীপেন্দু বলো কত করে বোঝালাম, ওরা এলো না। তাহলে ফার্স্ট কথা হচ্ছে, আটটাকে লিখবি কত? আমি জাস্ট স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। আটটাকে লিখবি 2 × x² + y², লব্ধির মান। এ ভেক্টরটা লিখবি হচ্ছে x + y। বি ভেক্টরটা লিখবি x - y। মধ্যবর্তী কোণ বের করবি। এইখানে বসিয়ে দিলে এটা 2 × a² + b² হয়ে যাবে। এখানটা কত? a² - b² হয়ে যাবে। এটাকে উল্টো দিকে পাঠাবি, cos বের করবি। এই তিনটে ভ্যালু বসিয়ে দিবি এখানে, এটা বেরিয়ে যাবে। তারপর বল। হ্যাঁ, কত যেন 1। দেবরাজ পড়াশোনা চলছে? হ্যাঁ, মানে জোর কথা হবে না, টেনে নেবো। আজকে স্টেশন বসে থাকবে। ইচ্ছে করে ট্রেন মিস করেছি। আর দীপেন্দ্র কি করেছে বলো? ওর থেকে তোর বাড়ি দূরে, খালি ফিরতে হবে। হ্যাঁ, কত দূরে মানে? তারপর বল। এই পেজে আর কিছু আছে? প্রথমে উত্তর দিকে সরণ, এটা তো আগের চ্যাপ্টার করছে, মানে 1 মাস থেকে করছে প্রথমে। আগেই বলে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লিখে নিবি। প্রথম দেখ, 30 মিটার উত্তরে, 30 মিটার উত্তরে বলেছে, তার মানে কি? আমি যদি এটা উত্তর দক্ষিণ লিখে নিই, এইটা জে ক্যাপ, এটা কত? -j ক্যাপ, আই ক্যাপ, -i ক্যাপ। এবার প্রথম বলেছে 30 মিটার উত্তরে, মানে কত? 30 জে ক্যাপ। দেন বলেছে দেখ 20 মিটার পূর্বে, তাহলে প্লাস কত হবে? 20 i ক্যাপ। এবং শেষে 30√2 দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা করলো, তার মানে দক্ষিণ পশ্চিম দিকে, তার মানে প্রথমে এই গেছে, এই গেছে, তারপরে কোন দিকে এসছে? এই খাতায় করে দিয়েছিলাম না, -10 পশ্চিম, 10 মিটার পশ্চিমে। এইটা অঙ্ক দেখে এখন মনে উত্তর মনে পড়ছে অপশন দেখে। যাই হোক, 30√2 এটা যদি কম্পোনেন্ট ভাঙিস, তাহলে এইদিকে একটা আসবে, এইদিকে একটা আসবে।
তাহলে এটা দক্ষিণ পশ্চিম বলেছে মানে কত, এই কোণটা কত 45 ডিগ্রি। তাহলে এইদিকে কত হয়ে যাবে বল, 30√2 কস বল সাইন বল যাই বসা 1/√2। তাহলে এটাও 30 আসবে, এটাও কত আসবে 30 আসবে। তাহলে এটাকে যদি তুই ভেঙে নিস এটা কত আসছে -30 জে ক্যাপ -30 আই ক্যাপ। এটাকে এর সঙ্গে যোগ করে দে, -30 জে ক্যাপ -30 আই ক্যাপ। দেখ ভালো করে, জে ক্যাপ কেটে গেল, -10, তাহলে 10 মিটার পশ্চিমে। আর সবার আগে বলছি, যাদের অঙ্ক করতে অসুবিধা হচ্ছে বইয়ের এক্সাম্পল দেয়, এক্সাম্পল দেখে আগে অঙ্ক করা শেখ। তারপর বডি, হ্যাঁ 158 বইয়ের উদাহরণে ম্যাক্সিমাম অঙ্ক করা আছে। হ্যাঁ 158 একই জিনিস, এই আগের যেটা বসালি তুই আর এর ফর্মুলায়, ভালো করে দেখ, প্রথমবারে আর এর ভ্যালু কত বসাবি, 2k+1 √p² + q²। ওকে, তখন কি করবি না, মধ্যবর্তী কোণ থিটা বলেছে, তার মানে কত, এদিকে কত বলবে p²+q² + 2pq cos থিটা, একটা ইকুয়েশন হলো। আর একটা বলেছে মধ্যবর্তী কোণ 90 - থিটা, তাহলে 90 - থিটা যদি বসিয়ে দিস cos 90 - থিটা মানে কি sin থিটা হয়ে যাবে। তখন আর এর জায়গায় কত বসাবি, 2k - 1 √p² + q²। তো ইকুয়েশন এলো, এবার ওইখান থেকে সাইন বাই কস করে ট্যানটা বের করো। একটাতে সাইন বসছে, একটাতে কস বসছে, দেখ ওই দুটো ইকুয়েশনকে স্কোয়ার করলেই কি হবে, রুটটা উঠে যাবে, দিয়ে দুটো রেশিও করবে। মানে জাস্ট একটা যদি আমি দেখিয়ে দিই কিভাবে লিখবি, একটা প্রথম একটা দেখিয়ে দিচ্ছি, দেখ দ্বিতীয়টা লিখে নিতে পারবি। প্রথম একটা অনুযায়ী যদি লিখি আমি, তাহলে 2k+1 এর হোল স্কোয়ার ইন্টু p² + q² সমান কত হচ্ছে এদিকে, অঙ্কিত দি ফোন করেছে। এটাকে এদিকে পাঠিয়ে দিব, এটাকে এদিকে পাঠিয়ে দিব। এটাকে যদি তুই ভেঙে নিস, দেখ 2k+1 এর হোল স্কোয়ার হয়ে যাবে মানে কত, বেসিক্যালি 4k² প্লাস 4k+1, তাহলে এই ওয়ানটা কেটে যাবে বেসিক্যালি, ভেবে দেখ। এটা যদি ভেঙে নি p² + q², এইটাকে এদিকে নিয়ে এলে কি হবে, ওয়ানটা কেটে বাদ চলে যাবে, শুধু এইটা পড়ে থাকবে, এইটা ইন্টু p²+q সমান কত, এটা এটা চেঞ্জ করার দরকার নেই। আবার সাইনটা একইভাবে বের করবি, তাহলে যখন এইটা রেশিও করে দিবি সেকেন্ড বাই প্রথম, 2p কিন্তু এমনি কেটে বেরিয়ে যাবে, ট্যান থিটা বের করবি না, হয়ে গেছে। আর এখানেও 4টা কমন চলে গিয়ে এখানটা পেয়ে যাবে। আর 4k কমন নিয়ে নে না, 4k যদি কমন নিয়ে নি বসে, তাহলে ভেতরে কত থাকছে k+1, তাহলে k-1/k+1 এর কোনো একটা অপশন আছে। একটু অঙ্ক করলে দুটো লাইন বোঝাই যায় কি হবে। হ্যাঁ তারপর তোর কি সব সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছিস নাকি, বল থেকে আমি এটা বলবো সেটা এমন বলে সন্দেহ হচ্ছে। অনুযায়ী এগুলো হয়ে গেছিল তোর সাথে? হ্যাঁ ও কি কি করেছে আনতেই ভুলে গেছিস, আপনার চাপে আর কি করবি বল নে। 3 দিন সিরিয়াস হয়ে যাচ্ছিস বেশি বেশি। আর কিছু, ঠিক আছে আজ আসুন পরে আবার তোমাদের, আর কিছু আছে না আজকালে, তবে তো বলবো। আর মনে হয় নেই, লোকজন চুপ করে আছে। এই তো শুরু হয়েছে নাকি বলছি না, হয়ে যাবে কোনো না কোনো একদিন। আচ্ছা ঠিক আছে, 1 মাসিকটাই তোদের রিভাইজ করাবো, সেটা হয়ে যাক, 1 মাসিকের অঙ্কগুলো পরের দিন তখন করতে পারবি। আর একটা কথা বলে নি, হ্যাঁ তোদের খুব একটা ছুটি সেটা পাবি না, আমি ঠিক করিয়ে দেবো। তোদের কটা ডেট একটু অফ হতে পারে, সেটা যেমন রবিবার দিন আমি পড়াবো না, কিন্তু সেটা সোমবার দিন পড়াবো। ওকে।
কখন পড়াবো বলেছি, অমনি চিৎকার করে সোমবার দিন মানে যেন 24 ঘন্টা পড়াশোনা আছে। আমি বললাম সোমবার পড়াবো, এমনি শুরু করে দিলে সোমবার দিন। সোমবার কখন পড়াবো আমি একবারে বলেছি, ঠিক আছে? মানে শুধু ফাঁকিবাজি করে পড়া থাকে না, এদের শুধু শুধু বলে পড়া আছে। কখন পড়া আছে বল? 8টা থেকে কি পড়া? ঠিক আছে, সোমবার দিন শোন, রবিবার দিনটা পড়াবো না, কারণ পরের সপ্তাহে শুক্র রবি একই রকম আমার অফ যেতে পারে। ওই জন্য ঠিক অফ ডেট আমি পড়ে দেবো, সেটা কথা নয়। সোমবার সকাল 7:30টায় পড়াবো। বাড়ি পড়ে যাবে, ফিনিশ করতে হবে। সোমবার, হ্যাঁ, কার কেমিস্ট্রি আছে? যাই স্যারের কাছে তো একদিন আমি কথা বলে নেবো পারমিশন। কোথায়? আর নবীন স্যারের কেমিস্ট্রি আছে? কেমিস্ট্রি থাকলে তাহলে ভেবে দেখবো, ওই বাংলা ইংলিশ বায়োলজি ওসব দেখি না, ঠিক আছে? আচ্ছা, 9:30 থেকে কেমিস্ট্রি আছে, ওদিন স্কুল যাওয়া আছে, স্কুল কে যাস? গৌরীপুরে প্র্যাকটিক্যাল হয়? যা, একটা কথা বলে দিলে হয়ে গেল। কি প্র্যাকটিক্যাল হয়? নীলরতন বাবু খালি খাতা সাইন করে। আইবে যে কি প্র্যাকটিক্যাল হয়, খাতা নিয়ে যাস, খাতা সাইন করে আসবে। তো আর গৌরীপুরে প্র্যাকটিক্যাল হয়নি। আর আজ স্কুল যাবি? আচ্ছা, যদি স্কুল টাইমে করি অসুবিধা নেই, একটা দিন স্কুলটা করবি। সকালে কেমিস্ট্রি পড়া আছে যখন বলছি স্কুল টাইম অসুবিধা নেই। আরে ধর 7:30 নয়, আমি 9:30 করলাম। 9:30, 9:30। হ্যাঁ, কেমিস্ট্রি পড়া আছে। সব দেখ, দুপুরে কিছু একটা ব্যাপার আছে স্নেহার, কিছু একটা ব্যাপার আছে, ঠিক আছে? ওই কথা বলে নিল, দিয়ে বলছে সকালেই থাক না। কি আছে বল, দুপুরে কি আছে? ঠিক আছে, কিছু তো একটা আছে, বলছে সকালেই থাক না। শুধু ওই সিকের খালি সকালে অসুবিধা হচ্ছে, বাকি সবার সকাল হয়ে যাবে তো। আমার 9:30 হয়ে গেল তোর, বলে 7:30। 9:30 থেকে লোকজন আবার হবে না, তাহলে সেই পিছিয়ে দেবে। পাঠাতে কেন? 9:30 থেকে কেমিস্ট্রি আছে, তাহলে 9:30 করে দিলে আর কারোর অসুবিধা নেই। না, ওদের কেমিস্ট্রি পড়া আছে বলছে তো, ঠিক আছে? এইটা নিয়ে বেশি সময় কাটানো যাবে না, পড়তে হবে। তাহলে ঠিক আছে, 7:30 9:30 করে দিলে হয়ে যাবে তো। 9:30 এ কি আছে ওদিন বল সত্যি, ঠিক আছে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল আছে, তাহলে স্নেহা কেন বোঝে প্র্যাকটিক্যাল? ও তো পড়ায় না শ্রীকৃষ্ণপুরে। তার ওদের নয়, তাহলে স্নেহা কেন বলছে? ও তো শ্রীকৃষ্ণপুরে পড়ে না, প্র্যাকটিক্যাল নয়, অন্য কিছু আছে, ঠিক আছে? ঠিক আছে, এদের 7:30 থেকে পড়া আছে, 9:30 থেকেই পড়াবো, একদিন ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। আমি 9:30 লোকের অফ করে দিয়ে তোদের পড়াচ্ছি। 7:30 যে টাইম দিয়েছিলাম, যেটা 12 টাইম ছিল, 12 নেওয়ার সিলেবাস শেষ হয়ে গেছে, ওদেরকে ছুটি দিয়ে দেবো তাই। না, আমি লোককে অফ করে তোদের পড়াচ্ছি, তোরা ম্যানেজ করতে পারবি না। সোমবার 9:30 থেকে এমনিও 12 সেই পড়া থাকে, ওই দিন পুরোটাই 12 পড়ানো থাকে, তো ওদেরকে অফ করে দিয়ে তোদের পড়াবো। কে বলছে 5টা থেকে পড়বে? আচ্ছা, তাহলে এবার শুরু করি, হেডিং কর, 1 মাস কি করি। তাহলে গ্রুপে আমি বলে দেবো, কথা হয়ে গেছে, বেশি কথা বলতে গেলে ডেট হবে না, ঠিক আছে? তোর কি 9:30 কি অসুবিধা পাস, ঠিক আছে? তোর কি ওটা পার্মানেন্ট ডেট করে দিচ্ছি, একদিন আসবি তো?
আয়নাটায় উড়ে বেরিয়ে আসবি, টিফিন ফিফিন করে ভালো করে তারপরে পড়তে ঢুকে যাবি। প্রতিদিন সকাল সকাল পড়তে আসতে কষ্ট হয় নাকি বল অর্ঘ? আর তাহলে ট্রেন মিস হয়ে যাওয়ার ব্যাপার নেই অর্ঘ, ঠিক আছে? 9:30 থেকে কোনো স্যার পড়ায় না। স্কুল টাইমে কি করে পড়াবে? কথা হয়ে গেছে, কি পড়াবে? হ্যাঁ, স্যারের নাম্বার দিবি, যে স্যারের পড়া আছে নাম্বার দিবি, আমি কথা বলি। তারপর আমি কি বলছি, যে স্যারের পড়া আছে সেই স্যারের নাম্বার দিবি। এক মাস ঠিক বলতি। তোদেরকে যদি বলি রাত্রি 11টার সময় ক্লাস করাবো অনলাইন, তাহলে বলি পড়া আছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইটা হবে না কেন? তুই বল না, কি অসুবিধা কি বল? তোর কি কোনো কোথায় ফিতে কাটার ব্যাপার আছে নাকি? আচ্ছা শুরু কর, আমাদের একমাত্রিক রিভাইজটা করা যাক। সামনের সপ্তাহের মধ্যে রিভাইজ দেখছি কমপ্লিট করে নেব। আর রেকর্ডিং ক্লাস যেহেতু করেছিস নিশ্চয়ই মনে আছে যে নিউটনের ওই জায়গাটা আমি কিন্তু বলে গেছি যে পরের ক্লাসে ফ্রি বডি ডায়াগ্রাম সবাইকে দেখে নিতে অঙ্ক করাবো। তোদের একই রকম সোমবার দিন ফ্রি বডির অঙ্ক আগে করতে দেবো, তারপরে পরেরটা বিকে যাবো, মনে থাকে। এফবিডির ক্লাস আর রিপিট করবো না আশা করি, ওটা তো একদম গল্প করেই করিয়েছি, ওটা দেখে নিলেই বুঝে যাবি যদি ভুলে যাবে। এফবিডি গুলো ভালো করে দেখে নিবি। সোমবার দিন শুরুতেই কিছু অঙ্ক দেবো, সেগুলো হয়ে গেলে তারপরে পরেরটা বিকে যাবো, মনে মনে হবে তো? রিভাইজটা একটু সঙ্গে সঙ্গে কর, পড়াশোনাটা হয়ে যাবে। নিজে থেকে তো পড়বি না, এই দুঃখের। তাহলে ফার্স্ট হেডিং কর, আমরা যেভাবে পড়েছিলাম সেভাবে হেডিং করে আসবো। তাহলে প্রথম হচ্ছে সরণ ও অতিক্রান্ত দূরত্ব। সবার প্রথম দেখ, মানে যদি টার্ম গুলো লিখি, অর্পণ বল বলতে হবে, এবার তারপরে তোর কথা শুনবো, খালি তোর পড়া থাকে। সরণ বল স্কেলার না ভেক্টর আছে, এখন বেসিক। অতিক্রান্ত দূরত্ব স্কেলার। মানে এত সোজা কোশ্চেন হয়তো দেবে না স্কুলে, তাও দিয়ে দিতে পারে, দেখবি তাতেও 2-4 জন পারছে না, এটা হচ্ছে দুঃখের, ঠিক আছে নাকি বল অল্প? এবার আসি অতিক্রান্ত দূরত্বের কথা, মানে সরণের কথায়। সরণ কিন্তু 3 প্রকার হয়, বারবার বলছি কোথাও থেকে কোশ্চেন হবে একটু মাথায় রাখতে হবে। সরণ 3 প্রকার হয়, নেগেটিভ হয়, জিরো হয়, পজিটিভ হয়। কিন্তু অতিক্রান্ত দূরত্ব লিখে রাখ, ইহা কখনো ঋণাত্মক হতে পারে না। এটার উপর বেশ করে কিন্তু একটা কোশ্চেন হয়। যদি মনে করে দেখিস, যখন পড়াচ্ছিলাম এটা গ্রাফ করাতাম, অতিক্রান্ত দূরত্ব বাই সময় দিয়ে দেবে গ্রাফ, ইহা সম্ভব নয়, অতিক্রান্ত দূরত্ব ঋণাত্মক হতে পারে না। জাস্ট এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে লাইনটা শুনে মনে হচ্ছে ধরো এইটা থেকে আবার কি কোশ্চেন দেবে। অতিক্রান্ত দূরত্ব ঋণাত্মক হতে পারে না, এই লাইনটা থেকে কিন্তু একটা কোশ্চেন দেবে। আচ্ছা এবার যদি বলি সরণ আর অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক কি ছিল, না সরণ সবসময় কি হয়, লেস দেন ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব। এটা থেকে একটা অপশন আকারে দেয়, কোশ্চেন দিয়ে দেবে সম্পর্ক বলে, চারটে 4 রকম দিয়ে দেবে। সরণ সবসময় কি হয়, লেস দেন ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব। এবার যদি তোকে কোশ্চেন করা হয় যে সরণ আর অতিক্রান্ত দূরত্ব কখন সমান হয়, দেবরাজ সরণ আর অতিক্রান্ত দূরত্ব কখন সমান হয়? যখন বস্তু সরল রেখা বরাবর যায়, একদম। লিখে রাখ, সরণ ও অতিক্রান্ত দূরত্ব সমান হবে যদি বস্তু সরল রেখা বরাবর যায়।
শাহানা যেমন রিতমকে সেদিন তুই খেপে দিয়েছিস, এছাড়া ভয় পড়তে আসেনি আর। প্র্যাকটিক্যাল করবে না স্যার? হ্যাঁ ছেড়ে বসে গেছে। এই আলামিন কোথায় গেল রে আজকে আবার? তুই এলে সে আসে না, সে এলে তুই আসিস না, কি ব্যাপার? তুই কি ঝড়াঝাড়ি হলো নাকি? একটু বলেন। যদি ফিজিক্সটা অফ করে দিয়ে ঘুমাচ্ছে, যদি কেমিস্ট্রি পড়তে যাই, আমি ওখানেই ঢুকছি, একটু পরে দেখ। দেখেছিস তাহলে বস্তু যখন সরলরেখা বরাবর যায় তখন সরণ অতিক্রান্ত দূরত্ব সমান। এত তার পিছনে লাগিয়েছে, চাপে পড়ে কি করবে খুঁজে পায় না কি করে। মানে স্যারের চেয়ারে গিয়ে বসে যায়, ঠিক আছে? স্যার কি বললো? নেক্সট, দ্রুতি ও বেগ একই লজিকেই আসবে, তাহলে দ্বিতীয় দ্রুতি কি হবে? কি রাশি? জানি, আমি উল্টো দিক থেকে লিখলাম না, ভেক্টর গুলি করে স্কেলার রাশি। অর্পণকে জিজ্ঞেস করেই ভেক্টর বল, ঠিক আছে? তাহলে দ্রুতি সমান কি ছিল? অতিক্রান্ত দূরত্ব বাই সমান। আর বেগ সমান মানে এই ডেফিনেশন গুলো জানা খুব দরকার, আর এগুলোতে আমরা ভুল করি। যেমন ধর এইখানটা খুব বেশি বকে লাভ নেই। তাহলে একই রকম লেখা হবে আমার, কি হবে? দ্রুতি লেস দেন ইকুয়াল টু বেগ। এবং একই কোশ্চেন হবে যে দ্রুতি আর বেগ কখন সমান হবে? যখন বস্তু সরলরেখায় যাবে। ও সরি, উল্টো করেছে না, এটার দেরি। দ্রুতির মান বেগের সমান বা তার থেকে বেশি। এইগুলো থেকে খুব একটা গন্ডগোল আসবে না। এইবারে যেখানটা গন্ডগোল করে রেখেছি আমরা, সেটা হচ্ছে দুটো জিনিস জানতে চাইবে, একটা হচ্ছে গড় মান আর একটা হচ্ছে তাৎক্ষণিক মান। একটা গড় মান, একটা তাৎক্ষণিক মান। তাহলে দেখ এইভাবে হেডিং কর। একটা হচ্ছে গড় মান, এভারেজ, বেসিক্যালি ভি এভারেজ। আর একটা হচ্ছে তাৎক্ষণিক মান, ই ইনস্ট্যান্টেনিয়াস। তাৎক্ষণিক মান ই ইনস্ট্যান্টেনিয়াস। এই দুটো ডিফারেন্সটা কোথায়? বেসিক্যালি গড় মান বলতে কি বুঝি অনুজা? গড় বেগ, ধর গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়। আচ্ছা আমি যদি এইভাবে লিখি, এখানে কি কোনো ভুল আছে? যে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, সরণ মানে পার্থক্যই দেখে বেশি। এবার দেখ, যখনই আমি তাৎক্ষণিক করে দিই, এখানে দেখি অপশন আনার সময় না চালাকি করে, যে তুই মানে ফিজিক্সটা বুঝিস কিনা বা নিউমেরিক্যাল কনসেপ্টটা আছে কিনা। যখনই এটাকে এই স্পিকার বন্ধ কর, মাইক্রোফোন আর ঝগড়াঝাড়ি করছে। টি ইনস্ট্যান্টেনিয়াস কি হবে না টি এক্স টি, এটা যেন মাথায় থাকে। তার মানে আমি টি মানে ডেরিভেটিভ করতে পারি শুধুমাত্র তাৎক্ষণিক মানে, এটা যেন মনে রাখবে। তাহলে ধর তোকে একটা এক্স এর ইকুয়েশন দিয়ে দিল, তুই ভি বের করেছিলি। এই যে ক্যালকুলেশন গুলো করিস, সেগুলো কি বের করিস? তাৎক্ষণিক বেগ বের করিস, গড় বেগ কিন্তু নয়। আর গড় বের করতে গেলে একটু ভালো করে দেখবি, ইন্টিগ্রেশন করি গড়ের। মনে করে দেখ, সেই ভি এবারের সময় লিখেছিলাম না, ইন্টিগ্রাল ভি ডিটি
a to b ডিভাইডেড বাই b মাইনাস a, মনে পড়ছে তো? এইটাই তো অ্যাকচুয়ালি এক্স। মানে জিনিসগুলো খুবই সোজা, আমরা শুধু ভেবে দেখি না বলে। এটাই ডেল্টা এক্স ভেবে দেখ, আর এটাই কি ডেল্টা টি। তাহলে যখন গড় বেগ বের করতে দেবে তখন বেগের কি করি না ইন্টিগ্রেশন করি, তবে স্মরণ আসে, স্মরণ বাই সময় করি। আর যখন তাৎক্ষণিক বলে তখন কিন্তু ডেরিভেটিভ করি। মানে নামগুলোর সঙ্গে পরিচিত নয়, আমরা শুধু কি পরিচিত, এইটা ইন্টিগ্রেশন করে দিতে হবে, স্যার বলে এটা ইন্টিগ্রেশন করে দেয়, অঙ্ক করে দিলাম, ডেরিভেটিভ করে দেয়, অঙ্ক করে দিলাম। কিন্তু কোনটার জন্য কি করব, একই জিনিস। গড় যখন বের করছি তখন ইন্টিগ্রেট করে বের করে নিয়ে আসছি, যখন তাৎক্ষণিক বের করছি তখন ডেরিভেটিভ করে বের করে নিয়ে আসছি। এই জায়গাগুলো একটু বুঝতে হবে, নাহলে পরীক্ষায় কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, এই তাৎক্ষণিক বেগের মান কি দ্রুতির সঙ্গে সমান হতে পারে? তাৎক্ষণিক বেগ ও তাৎক্ষণিক দ্রুতি সর্বদা সমান, এই লাইনটা ঠিক না ভুল? সত্য মিথ্যে? অবশ্যই ঠিক, কারণ কোনো একটা মুহূর্তে তার মানে যেটাই বেগ সেটাই দ্রুতি। লাইনটা লিখে রাখ, তাৎক্ষণিক বেগ ও তাৎক্ষণিক দ্রুতি সর্বদাই সমান হয়। এরপর আমি কতগুলো এক্সাম্পল একটু যাবো। কি রে অদিতি, ক্লাস করছিস তো না ঘুমিয়ে গেলি? আছি। অদিতি, হ্যাঁ ও জেগে আছিস? আছি স্যার, ঘুমিয়ে পড়িনি। এক্স ইকুয়াল টু 4t স্কোয়ার প্লাস 2t, এরকম একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। এবার এখান থেকে তোকে দুটো জিনিস বের করতে দিয়েছে। কি কি বের করতে দিয়েছে? প্রথম লেখ একই রকম, তাৎক্ষণিক বেগ, ছটাই লিখছি, ভি ইনস্ট্যান্টেনিয়াস, এটা বের করতে দিয়েছে কত না যখন টি ইকুয়াল টু 2 সেকেন্ড। টি ইকুয়াল টু 2 সেকেন্ড। আগে বেসিক টাইপের অঙ্কগুলো সব করার চেষ্টা কর, বারবার বলছি খুব কঠিন কোশ্চেন হবে না, কঠিন জিনিসগুলো করিয়ে দিয়েছে খাতায়, খাতা উল্টালে সেগুলো পেরেই যাবে। কোশ্চেন অচেনাও খুব একটা লাগবে না। 1 সেকেন্ড। দুটো কোশ্চেন জানতে চাইছে, একটা বলেছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ মানে কি কোন একটা মুহূর্তে, এখানে লিমিট দিতে পারে না, ভেবে দেখ। তাৎক্ষণিক বেগ টি ইকুয়াল টু 2 সেকেন্ড। আর একটা বলেছে গড় বেগ কত, টি ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। গড় বেগ টি ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, একই ইকুয়েশনে দুটো করে ফেল দেখি। তাৎক্ষণিকটা তো সোজাই, কি করবো রিঙ্কি? তাৎক্ষণিক বেগ কত এসছে? তার মানে শুধু ডেরিভেটিভ করবি, ডেরিভেটিভটা তো নিশ্চয়ই অন্তত সবাই পারি। সেটা কত, 8t প্লাস 2, এর ভ্যালু 2 বসিয়ে দিবি, আর 2 16 প্লাস 2 কত 18। তাহলে তাৎক্ষণিক বেগ কত এলো? এটা ডেরিভেটিভ করলে কি হবে, আবারও বলছি, ডেরিভেটিভ যারা একদম জানিস না এইটুকু মনে রাখবি, যে পাওয়ার যেটা থাকে সেটা সামনে আসে, পাওয়ার 1 কমে যায়। আর টি স্কোয়ার আছে মানে কত, 2টা সামনে এলো, তাহলে কত 8t। পরেরটা কত, তুই টি এর যদি ডেরিভেটিভ করিস, পাওয়ার 1 আছে, একটা সামনে এলো, পাওয়ারে কত হবে 1 মাইনাস 1 মানে কত 0, তার মানে 1 হয়ে যাবে। তাহলে আর্গুমেন্ট কত? এবার গড় বেগ বের করতে গেলে কি করবো শুভম বল? এখানে তো মহা সমস্যার ব্যাপার, ভি এর ইকুয়েশন দেওয়া নেই, তাই না? তাহলে এক কাজ তোকে করতে হবে, যে তুই ডেরিভেটিভ করে ভি বের করলি যেটা, সেটা ইন্টিগ্রেশনে যেতে হবে। আর তুই যদি এত চাপে না যেতে চাস, বুদ্ধি খাটা একটু, তুই ডেল্টা এক্স বলছিস তো, কথাটা ভেবে দেখ, ডেল্টা এক্স তার মানে তুই টি ইকাল টু 1 সেকেন্ডে এক্স বের কর, টি ইকাল টু 2 সেকেন্ডে এক্স বের কর, তাদেরকে বিয়োগ করে দে, ধীরে ডেল্টা এক্স হয়ে যাবে। ওটাই তো অ্যাকচুয়ালি করি, আমি ইন্টিগ্রেশনে নাই যেতে পারি। তাহলে আমাকে এক্স দিয়েছে, তাহলে আমি ভি তে গেলাম, তারপরে ইন্টিগ্রেট করলাম। তার থেকে সুবিধা কি, তুই পি এর ভ্যালু 2 বসিয়ে দে, এটা কত x2, টি এর ভ্যালু 1 বসিয়ে দে, x1,
x2 মাইনাস x1 করে দিই, এই তো ডেল্টা x, জিনিসটা তো একই জিনিস। একবার ভেবে দেখ, তুই সেই তো ভি এর ইন্টিগ্রেশন করে এক্স বের করলি, মানে একটা বোকামি হয়ে যাবে না, এক্স এর ডেরিভেটিভ করে ভি বের করলি, তাকে আবার ইন্টিগ্রেট করে আবার এক্স বের করলি, তার মানে আলটিমেট কি আমি এক্স এ খালি ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে x2 মাইনাস x1 বের করে নে, ডিভাইডেড বাই টাইমটা কত হবে, 2 মাইনাস 1 করলে তো 1ই হবে। বোঝা গেল কিনা? মানে আমরা এই মিনিং গুলো খুব একটা বুঝে উঠি না বলে অঙ্কগুলো কঠিন লাগে। তাহলে 2 বসালে হচ্ছে 16, 20 হচ্ছে 20, আর 1 বসালে হয় 14 হচ্ছে। 8 এক করছিস কেন? এক্স এর জায়গায় না ভি এ বসাচ্ছিস? এক্স এর ইকুয়েশনে, এক্স এর ইকুয়েশনে টি বসা, 4 × 2² কত হয়, 16 তো এখানে। মানে এটা যেন মাথায় থাকে যে আমি ইন্টিগ্রেট ভিডিটি করছি মানে এক্স, বোকামোকানে করতে হবে, এক্স এর ইকুয়েশন দেওয়া আছে মানে এক্স এর খালি ভ্যালু বসিয়ে দেবো। একই রকম ভাবে আমি ত্বরণ একটু পরে করাবো, তাহলে তোকে যদি বলা হয় গড় ত্বরণ, বুদ্ধিমানের কাজ কি হবে, ভি এর ইকুয়েশনে লিমিটেড টাইম গুলো বসিয়ে দেবো, তাহলেই তো হলো। আমি ইন্টিগ্রেশন না করলে হয়ে যাবে। আর যদি আমার একদম ইকুয়েশন দেওয়া আছে ধর এর, তখন আমি ইন্টিগ্রেশন করবো, মানে যেখানে যেটা সুবিধা হবে সেটা করবো, বেকার বেশি খাটবো না। দেবরাজ বোঝা গেছে তো? হ্যাঁ, এবার ধর এরকম একটা কোশ্চেন, এটা ধর প্রবলেম নাম্বার 1 দিয়ে রাখ, আমি কিছু টাইপ করেই যাচ্ছি রিভাইজে, যাতে বাকিগুলো করতে পারিস। আর রিভাইজ ক্লাস আগেই বলছি, রিভাইজ ক্লাস নর্মাল ক্লাসের মতো সম্ভব নয়, তখন হয়তো দেখি একমাত্রিক গতি আর প্রজেক্টাইল নিয়েই কত 1 মাসের বেশি পড়িয়েছে। এখন যদি ওটাই পড়াতে যাই, ওটাই মোটামুটি পরীক্ষা চলে আসবে। এর থেকে ডিটেলসে জানার থাকলে নর্মাল ক্লাস দেখে দিতে হবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন ধর ভি এর একটা ইকুয়েশন দেওয়া আছে, ভি সমান 2 মাইনাস টি, একটা ইকুয়েশন গিভিন করা আছে। তোকে কি জানতে চাইবে, প্রথম জানতে চাইবে এক্স কত, ফার্স্ট কোশ্চেন। প্রথম সরণ বের করে ফেল, তাহলে সরণ বের করতে গেলে কি করবো, ইন্টিগ্রেশন করবো, তাহলে করে ফেল ইন্টিগ্রাল ভিডিটি। তাই ইন্টিগ্রেশন করলে কি হবে, প্রথমেরটা ডেরিভেটিভের উল্টো তো, তাহলে ইন্টিগ্রাল ভিডিটি তুই যখন বসাবি দেখ, এইটা প্রথম 2 আছে মানে কত, 2t হয়ে যাবে। যারা ইন্টিগ্রেশন শিখিস নি ডেরিভেটিভের কোনো কথা ভাববি যে কত থাকলে 2 হতো, 2t থাকলে 2 হতো, 2 আছে মানে 2t হয়ে যাবে, এই তো ব্যাপার, উল্টো জিনিস। তাহলে এটা কত হয়ে যাবে, 2t মাইনাস, ইন্টিগ্রেশনে কি লজিক ছিল, পাওয়ার 1 বেড়ে যাবে সেটা দিয়ে ভাগ হবে, তাহলে টি আছে মানে কত, t² বাই 2 হয়ে যাবে। এইটুকু অন্তত 11 শিখে রাখতে হবে। তাহলে এক্স এর ইকুয়েশন কত হলো, 2t মাইনাস t²বাই 2। এবার ধর এই ভি এর ইকুয়েশন দিয়ে তোকে জানতে চেয়েছে একই রকম যে তাৎক্ষণিক বেগ টি ইকুয়াল টু 1 সেকেন্ডে, এই কোশ্চেনটাই। আর গড় বেগ 0 থেকে 4 সেকেন্ড করে ফেল। আগেরটা যেমন এক্স এর ইকুয়েশন দেওয়া ছিল, এখন ভি দেওয়া আছে, যদি আমি এক্সটা বের করে দিলাম, যদি তোদের কাজে লাগে।
এটাতে উত্তর মিলাতে হচ্ছে তো, এবারে ফিরে আসছে এই শ্রেণীর কত আসছে, সবারই একই আসছে। যদি বলতাম গড় ত্রুটি, যদি বলতাম গড় ত্রুটি, হ্যাঁ কি হতো, গড় বেগ আর গড় ত্রুটি একই জিনিস, উত্তর একই হয়। গড় ত্রুটি, গড় বেগ জিরো এসছে, ভালো কথা, গড় বেগ সময় জিরো এসছে তো, আসেন এরকম কেউ আছিস, একদম আগে একই অঙ্ক করিস চুয়া, এটা এসছে তো, গড় বেগ কত এসছে, জিরো এসছে, আর এটা কেন মাইনাস হয়, তুই প্রথম থেকে কি করবি বল, আমার কথা ছিল যে পিএ ভ্যালু বসাবি, তাহলে তুই ডিএক্স আগেরটাতে ডিএক্স, তুই আবার এটা ডেরিভেটিভ করে ফেলেছিস তো, তুই যদি এখানে ওয়ান বসাস কি করে তোর মাইনাস ওয়ান আসছে, একটু থিওরি কোয়েশ্চেনিং করেছিস তো কি আগে বল দেখি, ভি এর ডেরিভেটিভ করে ত্বরণ বের করে মান বসাতে পার, মানে তোর তোর গল্পটা হয়েছে অনেকটা কম, মানে তোর এই ঘটনাটা দেখে মনে পড়লো, তখন আমরা অনার্সে ভর্তি হয়েছি 2012-13 সালে, এবার মেসেই থাকতাম, কলকাতা পড়তে যেতাম, এবার কেমিস্ট্রিতে একজন অসিত বলেছিল, কলকাতায় তাই হয় আর কি মোটামুটি, কলকাতা প্রথম গেছি পড়তে, এবার ওদের হচ্ছে অ্যাচিভার সার্কেলটা সেই সময় ছিল হচ্ছে কুড়িগ্রামের ওপরে, মানে ও গেছে 12C/2 বাসে চেপে, ওকে সূর্য সেন স্ট্রিটে নামিয়েছে, ওর একদম রোড মুখস্থ যে এদিকে কলেজ স্কয়ার থাকবে, আমি সোজা হেঁটে ডান দিকে ঢুকে যাবো, এবার ওকে, না না উল্টোটা হয়েছে, ও ও কলেজ স্ট্রিট থেকে নামে, আর ওর রোড মুখস্থ হচ্ছে কলেজ স্ট্রিটে নামবে, নেমেই মোটামুটি ডান দিকে বেঁকে তারপরে বাম দিকে বেঁকে গেলে পুটিরা, এইভাবেই মুখস্থ রেখেছে, আর পরের দিন উল্টো বাসে গেছে, উল্টো বাসে গিয়ে কি করছে, ওকে পুটিরামের সামনেই নামিয়েছে, 12C/2 থাকদাড়ি যে বাসগুলো হয় সেগুলো সূর্য সেন স্ট্রিট দিয়ে বেরিয়ে যায়, এবার ওকে ওর সামনেই নামিয়েছে মানে উল্টো দিকেই, ওর তো সেই একই রাস্তা মুখস্থ, ও কি করে যে ওখান থেকে আবার ডান দিকে বাঁক নিয়েছে, তারপরে আবার বাম দিকে বাঁক নিয়েছে, আর খুঁজে পায়নি, দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে এসছে, এবার আজকে পড়তে গিয়ে খুঁজে পাইনি স্যার কোথায় পড়াচ্ছিল, ওর অবস্থা হচ্ছে সেই হয়েছে, মানে স্যার আগের অঙ্কটা ডেরিভেটিভ করে দিয়েছে তারপর ভ্যালু বসিয়েছে, তাহলে এটাও আমি ডেরিভেটিভ করে দেবো তারপর ভ্যালু বসিয়ে দেবো, মানে এটা তো ভি দেওয়া আছে, বুঝছে, এবার গড় দ্রুতি কথা হলো বল, গড় দ্রুতি কথা হবে, তখন কি করবে, একটু বুদ্ধি কাটিয়ে দেখ না, আমার চারে গিয়ে শূন্য হচ্ছে, তাই তো, তার মানে প্রথম কথা হচ্ছে দুই গেছে, দুই ফিরেছে, মানেটাকে বল, হরণটা শূন্য হলো কেন, তার মানে কি হাফ গেছে হাফ এসছে, এত শূন্য হতে পারে না, ওই যে আমি তোকে একটা এক্স এর ইকুয়েশন দিয়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে দিতাম মনে পড়ে, টি ইকুয়াল টু 0 বসাতেই 1 বসাতেই 2 বসাতেই 3 বসাতেই ভ্যালু গুলো বের করে তাদের ডিফারেন্স বের করে যোগ করতাম, একটা টাইপ শিখেছিলাম তো অঙ্কের, সেম জিনিস, চারে গিয়ে শূন্য হয়েছে মানে কি, ওই দুই গেছে আবার দুই ফিরেছে, তাহলে বুদ্ধিমানের কাজ কি হবে, 0 থেকে 2 এক্স এর ভ্যালু বের করবো, তাকে 2 দিয়ে গুণ করে দেবো, ওটাই অতিক্রান্ত দূরত্ব, নাকি না, করে ভালো, তাই সমান, তাহলে তুই যেটাকে চারে বের করেছিস সেটা 2 এ বের কর, তাহলে এক্স এর ভ্যালু 2 তে কত, এখানে টি এর ভ্যালু 2 বসা, তাহলে কত হচ্ছে দেখ 4 মাইনাস কত 2, তাহলে কত হচ্ছে 2, তাহলে যদি 0 থেকে 2 সেকেন্ড 2 যায় তাহলে আগেরটা থেকে 2 গেছিল 2 ফিরে এসেছিল, এখন তাহলে কত 2 + 2 4 হয়ে যাবে, এই তো ব্যাপার, তাহলে সেটার উত্তর কত হয়ে যাবে 1ই আসবে দেখ, 2 + 2, 0 থেকে 2 গেল, আবার 2 থেকে 4 কি হবে, আবার তো 2 যোগ হবে, 2 + 2 ডিভাইডেড বাই সময় কত ছিল 4 সেকেন্ড, আর এটা উত্তর 1 সেকেন্ড হচ্ছে, 1 সেকেন্ড নয় সরি 1 মিটার পার সেকেন্ড, বোঝা গেল না যায় না, টাইপ গুলো একটু জানতে হবে মানে যাতে সোজা ভাবে করতে পারে, কে শুভম বুঝেছিস তো, তাহলে ত্বরণের গল্প কিন্তু একই রকম হবে, আমি ত্বরণটা খালি লিখে দিচ্ছি, অঙ্কের টাইপ তো দেখালাম কিরকম,
তাহলে একই রকম লেখ ত্বরণ হেডিং কর। বহু কিছু অজানা আছে সেটা দেখাচ্ছি। ত্বরণ হেডিং কর। তাহলে এরও দুটো পার্ট হবে, একটা কি তাৎক্ষণিক আর একটা গড়। তাৎক্ষণিকটা কি ছিল? তাৎক্ষণিক থেকে কি অঙ্ক দেয় সব থেকে বেশি? এ সমান মনে কর ডিভিডিটি, বা এটাকে কি লিখি ভি ইন্টু ডিভিডিএক্স, মনে থাকার কথা ভি ইন্টু ডিভিডিএক্স। এখান থেকে অঙ্ক প্রায় আসে, আমি অঙ্ক করতেও দিচ্ছি। আর এইটা সমান কি হবে? সেই আগের মতো ডেল্টা ই বাই ডেল্টা টি। অঙ্কেরটাই বুঝে গেছিস কেমন হবে, আর আমি সাথে যাচ্ছি না। তাও যদি একটা একটু ট্রাই করে দেখা যেতে পারে। রানী কোন স্কুলে পড়িস যেন? পারি না বছর তো যাচ্ছে, স্কুলের নাম মনে আছে এটাই অনেক। না, এখন হচ্ছে না, এখন পরীক্ষা হচ্ছে ওর অঙ্কে। কটা প্র্যাকটিক্যাল করেছে? কটা? ছটা। কি কি? ফিজিক্সে ছটা? কি কি? তিনটে মাত্র হয়েছে। গৌরীপুরে জিজ্ঞেস কর, 5টা ফিজিক্স প্র্যাকটিক্যাল হয়ে গেছে। কেন বন্ধ ল্যাবটা দেখায়নি? এখন ভূগোল হয়? সেই খালি খালি বন্ধ রেখে কি করবে? এক্স এর একটা ইকুয়েশন দেওয়া আছে, তারা একই রকম লেখ। এখান থেকে ধর তোকে বের করতে দিল প্রথম এ এভারেজ, অবশ্যই টাইম বলে দেবে। ধর 0 থেকে 1 সেকেন্ড বলে দিবে, টাইমটা ছোট করেই নিয়ে এ এভারেজ বের করতে দিল 0 থেকে 1 সেকেন্ড, কি করবো? তা কি করতে হবে তার মানে? মানে তুই দুবার ডেরিভেটিভ করলে তাকে আবার ইন্টিগ্রেশন নিয়ে যেতে হবে। কি বলেছি? এ যখন বের করতে দেবে তখন কি ভি তে ভ্যালু বসাবো। তাহলে একবার ডেরিভেটিভ করবি, ভি বের করবি, জিরো বসানোর তো কিছু নেই। তার মানে শুধু টি এর ভ্যালু 1 বসাবি, ওটাই ডেল্টা ভি বাই ডেল্টা টি কত? 1ই হবে। কিছু ব্যাপার। আঠেরো বাই, না শুধু 18 বাই? 18/1 কে উত্তর দেয়? তুই বলবি 18, তুই বলবি 18/1। ঠিক আছে, এর একটা কোশ্চেন দেয়, যখন ভি ইকুয়াল টু 0 এর মান নির্ণয় করো। যখন ভি ইকুয়াল টু 0 এর মান নির্ণয় করো, মানে কমনলি যে টাইপ গুলো আসে আমি সেগুলো করাচ্ছি। আশা করি কিছুতে লাভ হবে নাকি বল রিঙ্কি? এর পরেও যদি না পড়াশোনা করিস তাহলে পরজীবী হিসাবে পরীক্ষা হলে যেতে হবে। মাইনাস না আসার কি আছে? কোশ্চেন ভালো করে ফলো কর, মাইনাস বারেই হবে।
প্রথম কথা হচ্ছে এক্স দেওয়া আছে, আগে কোশ্চেন ভালো করে পড়বি। যখন ভি ইকুয়াল টু জিরো, তাহলে আগে তুই ভি বের করবি, ভিটাকে জিরো করবি, দিয়ে টাইম বের করবি, সময়টা কত। তারপরে আবার ডেরিভেটিভ করে তোকে এ বের করতে হবে, সেখানে টাইমটা বসাতে হবে। অল্প অনেক, কারণ এ বের করতে হবে। তাহলে প্রথমে তুই দুবার ডেরিভেটিভ করে নে, এ ভি ইকুয়াল টু জিরো বসিয়ে টাইম বের করে সেটাকে এতে বসা, তবে তো অঙ্ক হবে। তোকে বলছে যখন বেগের মান শূন্য তখন ত্বরণ কত, বুঝতে হবে অঙ্কগুলো ভালো করে। ততক্ষণ অনুযায়ী এটা কর, বাকিটা কমপ্লিট করা আগেরটা। কি অর্পণ হচ্ছে তো? দেওয়া আছে ভি ইকুয়াল টু এটি প্লাস পিটি স্কোয়ার, বের করতে বলেছে এক্স, টাইমটা দিয়ে দিয়েছে 1 2 সেকেন্ড, টাইম দিয়েছে 1 2 2 সেকেন্ড। আগেরটা হয়েছে থ্রি, এটা এসছে আসেনি কেন? ডেরিভেটিভ জানিস না তাহলে? মানে ডেরিভেটিভ করলে কত হবে বল? 12 মাইনাস পিটি স্কোয়ার, ভালো কথা, সেটাই হলো কি ভি। এক্স এর ডেরিভেটিভ করলে ভি। আবার একবার ডেরিভেটিভ কর, কত আসছে? -60 -60, তাহলে এটাই তো তরল। এবার কি বলে, বেগের মান শূন্য কোশ্চেনে বলে দিয়েছে, কোশ্চেনটা লক্ষ্য কর না। তাহলে এইটাকে তুই ইকুয়াল টু জিরো করে দে, তাহলে 12 মাইনাস সিটি স্কোয়ার ইকুয়াল টু জিরো করে টিটা বের কর, কত আছে? 2 এসছে, এই দুইটা এখানে বসিয়ে দিবি, -12। কি তো অঙ্ক। ফিজিক্সের অঙ্ক করতে গিয়ে এমন টেনশনে পড়ে যাস তোরা, যেন মানে সেই একটা কিডনি একটা লিভার চেয়ে বসছিল, ঠিক আছে? মানে ইন্টিগ্রেশন করে লিমিটটা বলে। এবার এটা কর, আরেকটা হয়েছে তো সবার, এটা কর। মানে এটা যদি ইন্টিগ্রেট করিস, প্রথমত এটা লিখবি এক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল ভিডিটি, লিমিট কত 1 to 2, এটা বসিয়ে দেবে ভেতরে, তাহলে কত? এটি প্লাস পিটি স্কোয়ার টিটি 1 to 2। এবার দেখ এটা ইন্টিগ্রেশন করলে সেই একই লজিক, তাহলে কত হচ্ছে? এ টি স্কোয়ার বাই 2 প্লাস টি কিউব বাই 2। এবার প্রথম হচ্ছে এখানে 2 বসাবি, মাইনাস করে আবার 1 বসাবি। লিমিট কেমন বসে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে দুটোতেই প্রথম টি এর ভ্যালু 2 বসা, মাইনাস অফ, আবার দুটোতেই টি এর ভ্যালু 1 বসা। ঠিক আছে, বসিয়ে দে, দেখ কত আসে। জিনিসটা এরকম আসবে, মিলিয়ে নিবি। যদি 2 বসিয়ে দিই, কত আসছে? 2a প্লাস 8b/3 মাইনাস, যদি 1 বসিয়ে দিই, কত আসছে? আর এটাকে বিয়োগ করে দিবি, যা আসবে হবে, তাই তো? এবার এখানেই একটা খুব ভালো কোশ্চেন ছিল, পড়িয়েছিলাম ক্লাসে মনে হয়, প্রায় দিতে পারে, অনেক স্কুলেই দিয়ে দেয়। এটা কিভাবে
লেখ p ইকুয়াল টু বিটা x টু দি পাওয়ার মাইনাস 2n দেওয়া আছে। p ইকুয়াল টু বিটা x টু দি পাওয়ার মাইনাস 2n গিভেন করে দিয়েছে, দিয়ে বলেছে তোকে ত্বরণ বের করতে। বিটা x টু দি পাওয়ার মাইনাস 2n, x এর পাওয়ারে মাইনাস 2n আছে, ত্বরণের মান নির্ণয় করতে বলে। কি রে সত্য, আজকে আর চুপ কেন রে? মন খারাপ নেই তাহলে? বল। কথা আসছে বল। কি রে শুভম, আশা ছেড়ে দিয়েছিস নাকি? এটা মনে হচ্ছে তোকে দেখে। হ্যাঁ, মহা মুশকিল বলে বুঝতে পারছি না, এটা কি লিখে দিয়ে গেলাম? বোঝার কিছু আছে নাকি? এটা কি লিখে দিয়ে গেলাম? এইটা ফলো কর। ভি এক্স দিয়ে দেওয়া আছে, তাহলে কি করতে হবে তোকে? ডিভিডি এক্স বের করবি, তারপরে ভি ইন্টু ডিভিডি এক্স করবি, তবে ত্বরণ আসবে। বুঝতে পারছি না কি করবো। এইটা থেকে আসবে তো এ সমান ভি ইন্টু ডিভিডি এক্স। তাহলে প্রথম ভি কে এক্স এর সঙ্গে ডেরিভেটিভ কর, তার সঙ্গে ভি গুণ করে দে, তাহলেই তো হয়ে যাবে। আর একবার বললে তো একই কথাই বলবো, যে ভি কে আগে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কর, সেটা পারবি তো? তাহলে এটা ডিভিডি, এদিকে দেখা, ডিভিডি এক্স হলো, তার সঙ্গে ভিটা গুণ করে দিবি, দিলে তো ত্বরণ হয়ে যাবে। করে ফেল। কর দেখি কত জনের আসছে। কত এসছে বল। মাইক্রোফোনটা অফ কর। বাড়িতে বসে ওদের তর্ক করে যাবে। কত এসছে বল। ও আমি তোকেই বলতে হবে। কত এসছে রে? কিছু বল। না কিছুই আসেনি? শুধু একটা এসছে? হ্যাঁ, মানে এটা ডেরিভেটিভ করবি তুই এমন বলছিস যেন তোকে সেই মানে রিসার্চ পেপারে ক্যালকুলেশন দিয়ে দেওয়া হয়েছে। এটা এক্স এর আগে ডেরিভেটিভ করলে কি হবে? পাওয়ারটা সামনে এলো, তাহলে বিটা মাইনাস 2n সামনে এলো, এক্স এর পাওয়ার হয়ে যাবে মাইনাস 2n মাইনাস 1। এবার এর সঙ্গে তুই ভি গুণ করবি, তাহলে আরেকবার বসিয়ে দিবি কত? বিটা ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2n। তাহলে জিনিসটা কত দাঁড়াবে? মাইনাস 2n এর সামনে থাকলো বিটা স্কোয়ার, এক্স এর পাওয়ার হয়ে যাবে মাইনাস 4n মাইনাস। ভুল করছিলি?
এরপরে যে ছবিগুলো এঁকেছি এগুলোর উত্তর অনুযায়ী জিজ্ঞেস করবো, ওকে জিজ্ঞেস করা হয় না। ওর নাকি সব রেডি হয়ে গেছে বললো। আজকের ক্লাস হলে অ্যাকচুয়ালি তাহলে কি হয়ে গেল, এই দিকটা শেষ হয়ে গেল। ইনস্ট্রুমেন্টটা খালি বলে দেবো কারোর সঙ্গে, ওটা শেষেই বলে দেবো, বাকিগুলো কভার করে দিই। তাহলে সোমবার দিন বললাম এফবিডিটা দেখে আসবি, প্রথমে কটা অঙ্ক করিয়ে নিউটনের বাকি পোর্শনটা ওই দিন শেষ করে দেবো ফিকশন নিয়ে, ঠিক আছে? সোমবার বিকালবেলা আবার একটা ক্লাস হবে ওদের, সেখানে ওয়ার্ক করিয়ে দেবো, ঠিক আছে? মানে ওইখানে সোমবার দুটো, মঙ্গলবার ক্লাস নিয়ে মোটামুটি হয়ে যাবে পুরোটা ডিভাইড। তাও তো কত, অ্যাকচুয়ালি এই রবিবারটা ছুটি পেয়ে যাচ্ছিস বলে যাও, যদি সোমবার পড়াচ্ছি বা ওরাও শুক্র শনি ছুটি পাচ্ছে, তাহলে সপ্তাহে 6টা ক্লাস হতো। একটা রেকর্ডিং ভুল করে হয়নি, আর দুটো অফ যাচ্ছে বলে বেঁচে গেলে, ঠিক আছে? দেখ আলটিমেট একই জিনিস আমি বারবার করালে কি হবে, তখন আমি করাতেও পারতাম না, কারণ একই জিনিস বারবার করালে ওইটা করাতে গেলে পরীক্ষা চলে আসে। সুবিধা আছে রেকর্ডিং এর, এই জন্য কি আমি করিয়ে দিচ্ছি একবার, কি যে আমি 15 দিনের মধ্যে পুরোটা কভার করে দেবো। তাহলে দীপেন্দু সেই আগে যেমন ছিল এখনো তেমনই থাকবে। দীপেন্দু বল, ডায়মন্ড দেখেছিস? কতগুলো হয়, কতগুলো বাহু হয় ডায়মন্ড? হ্যাঁ, হ্যাঁ, কতগুলো, কি আকৃতির হয় ডায়মন্ড? হ্যাঁ, কি বলছিস? 500 থাকে? তুই আজকে যাওয়ার পথে ফুলগুলো সেনকো গোল্ড নাহলে পিসি চন্দ্রে যাবি, ঠিক আছে? আমাকে ডায়মন্ড, ডায়মন্ড দেওয়া ঠিক করে। কত হয় রে? হ্যাঁ, ডায়মন্ড কেমন কাটা হয়? প্রথম কথা হচ্ছে মনে রাখতে হবে, ডায়মন্ডের কিন্তু এই কাটিং এর উপরেই দাম থাকে, ডায়মন্ডের দাম প্রচুর নয়। বড় বড় যে কাঠ ছেড়ে কলগুলো থাকে না, ওদের যে করাত গুলো থাকে, মানে যেখানে ব্লেড গুলো থাকে কাঠে, ওখানে ডায়মন্ড লাগানো থাকে। তাহলে তুই ভাবিস না। হ্যাঁ, হ্যাঁ, কারণ ওই একটা কথা বলে না যে হিরে হিরেকে কাটতে পারে, ওই জন্য কি হয় ওইখানেও প্লেটে ডায়মন্ড লাগানো থাকে। তুই তাহলে ভাববি যে ওই ডায়মন্ড গুলো আনলে আমি কোটিপতি হয়ে যাবো, এরকম ব্যাপার নয়। ওগুলোর মার্কেট ভ্যালু 100 টাকাও নয়, ঠিক আছে? ডায়মন্ডের তখনই দাম হয় যখন ওকে এরকম হেক্সাগোনালে কাটা হয়, তাহলে ওর ভেতরে হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, ওটা জল জল করবে, তবে ওটার দাম থাকে, নাহলে নয়। তাই ডায়মন্ড কাটিং এর উপরে দাম থাকে। ঠিকঠাক করে না কাটতে পারলে ওই একই জিনিস 1 কোটি, তো দেখবি হয়তো 50 লাখ থেকে সেটা হচ্ছে দাম দাঁড়িয়ে গেছে হয়তো 5,000 টাকা, কারণ কাটিং এর উপরেই পুরো দামটা দাঁড়িয়ে থাকে। তার মানে ওই ইন্টারনাল রিফ্লেকশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওর কোনো দাম নেই। আগে কিনে, হ্যাঁ, এবার সেই সাইজ তুই হেক্সাগোনাল কাটতে পারবি, সেটা প্রপার একটা সাইজ আছে, সবাইকে কাটতে পারবি না। তুই তুই যদি কেমিস্ট্রি ল্যাবেও চাস ডায়মন্ড তৈরি করতে পারিস, চিনির দানার মতো হবে, সেগুলোর কোনো দামই নেই, ঠিক আছে? তুই ল্যাবে বানাতেই পারিস, চিনির দানার মতো ছোট ছোট ডায়মন্ড পাবি, কিন্তু সেগুলোর কোনো দামই নেই, ঠিক আছে? মানে এক মুঠো বালি আর এক মুঠো এটার দাম একই জিনিস। সুতরাং এগুলোকে জানতে হবে তো শুভম। এই যে সোনা, শুভম, সোনা, সোনা কত ক্যারেটের সোনা আমরা পড়ি বল দেখি? 250 ক্যারেট, 18 ক্যারেট পড়ি। মানে প্রপার গোল্ড কত ক্যারেটের হয়? কত ক্যারেটের সোনা তুই পড়িস? 24 ক্যারেটের সোনা পড়িস? কত বল? মানুষ কত বল? আচ্ছা কথা বল। নর্মালি শুধু সোনার গয়না হলে ম্যাক্সিমাম 22 ক্যারেট হয়।
কারণ 24 ক্যারেটে গয়না হতে পারে না, ও গয়না থাকবে না। আর যখনই দেখবি কোনো ডায়মন্ড বা আদার্স কিছু রিং হয়, সেগুলো দেখবি আরো কমে যায়, কারণ ডায়মন্ড ধরে রাখতে গেলে সোনাকে আরো ক্যারেট কমাতে হয়। নর্মাল দেখবি ডায়মন্ডের যে রিং ফিং গুলো হয় সেগুলো 18 বা 20 ক্যারেট হয়, 20ও যায় না, 18 ক্যারেট হয়। মানে ডায়মন্ড ধরে রাখতে গেলে সোনাটাকে শক্ত হতে হয়, বুঝতে পারছিস? এই আর্কিমিডিস পড়েছিলি মনে আছে তো? আবার সেকেন্ড সেমে পড়বো, ধরবো তো, ওই জন্য জিজ্ঞেস করি না। আচ্ছা, প্রথম বলে দিই, এখানে আমি অ্যাকচুয়ালি কি বলেছি, যে এই যে কর্নার গুলো আছে, কর্নার গুলোর মধ্যে দূরত্ব কত, এগুলো জানতে চাইবে। তার প্রথম দুটোতে কোনো সমস্যা নেই, দূরত্ব কত, এক্স, এটাও এক্স, এতে কোনো সমস্যা নেই। এবার এইটা হচ্ছে অনুজা বলবে, এখানে দূরত্ব গুলো কত হবে, যেটা জিজ্ঞেস করবো সেটাই বলবে, সবগুলো নয়। এখন বলবে না এইটা এক্স হবে, আমিও জানি। এটা যদি এক্স হয়, এগুলো সব এক্স করে হবে। আর অনুজা যেটা বলবি সেটা হচ্ছে এই যে দুটো রেখা টেনেছি, এইটা এইটা কত আছে, বুদ্ধি খারাপ হয়ে যাবে, সামান্য বুদ্ধি লাগে। এই দূরত্বটা কত আছে, পঞ্চভুজ। তারপরে খাতায় একটু ছবি এঁকে দেখ, জিওমেট্রি দিয়ে বের করানো যায় কিনা। শুভম, কি খবর? তুইও হাসছিস। রিঙ্কির অবস্থা দেখ না, হাসি আটকাতে পারে না, দেখ অবস্থা। কত, কি বললি, কত? শুনে 180 মাইনাস 2x, ডিগ্রি থেকে এক্স কি করে বিয়োগ হবে? হ্যাঁ, বল, তুই আমাকে একটা কথা বল, ডিগ্রি থেকে এক্স কি করে বিয়োগ হতে পারে? এবার ও বলছে কি হলো, ভুল বলছে, আমি বলে দিলাম, বেকার ফেসে গেল। দেখো, সবার আগে বল, এইটা পঞ্চভুজ যদি হয়, এর এক একটা কোণ তো তুই বের করতেই পারিস। টোটাল কত, 5টা বাহু। তাহলে এইটা বলবো যাচ্ছে কত, 5টা বাহু। তাহলে 5টা বাহু হলে কত আসবে, 36, তাই তো? তাহলে তুই এটাকে এইভাবে ভাগ না, এই লাইনটা টান। তাহলে এটা কত আসবে, 36 ডিগ্রি। এটা যদি 36 আছে, এটা যদি এক্স হয়, তাহলে এইটা কত হবে, বাইরে লিখছি, এক্স কস 36। তাহলে এইটাও কত হবে, এক্স কস 36, নাকি না? তাহলে এটা কত হয়ে যাবে, 2x কস 36। 2x, মানে এইভাবে অ্যাঙ্গেল গুলো বের করতে, জাস্ট আমি পঞ্চভুজ ষড়ভুজটাই নর্মালি আছে, কত আসবে, 2x কস 36। এইটা কত হবে তাহলে, এটা তো সেম লজিকেই আসবে। তাহলে এটাও কত হবে, 2x, নাকি না? তার মানে নাকি পঞ্চভুজ যদি দিয়ে দেয়, তার মাঝের যে দুটো দূরত্ব সেটা কত হয়ে যাবে, 2x cos 36। 36 কি করে ক্যালকুলেট করবি? ঠিক আছে, ওটা ওইভাবেই দেবে, ইনভার্সে দিতে পারে, বা cos 30 ভ্যালু তো জানিস, cos 30 কত, √3/2। 36, ওটাই তো বলছি, ওরা অ্যাপ্রক্স ভ্যালু তখন বের করতে হবে। 36 তো নর্মালি তুই জানিস না, কি করে বের করবি? তাহলে 30 এটাকে ডবল করলেও কি 72, সেটাও আমার জানা নেই। আলটিমেট কি করবো, cos 30 ভ্যালু cos 36 কোনটা কি করে এলো, এটা একটা বড় কোশ্চেন। ঠিক আছে, মানে এটা যদি ত্রিভুজ নিয়ে টোটাল কত,
180। তার মানে প্রথম কথা দেখ, এই কোণটা কত, এক একটা কোণ কত করে আসছে, এটা এই টোটালটা কত, 36 হবে। আর এইটা যদি আমি ছোট করে ত্রিভুজ নিয়ে নিই, এটা এটা কি তার হাফ, এটা 90°। এটা কত, 180-তে যাবি। তার মানে আলটিমেট, ওকে ওকে দেখ, তুই প্রথম কথা ভেবে দেখ, তুই এইটা কটা কম্পোনেন্ট নিচ্ছিস, তিনটে নিয়ে এই কোণটাতে আসছে। আর তুই একটা ত্রিভুজ 180 হিসেব করলেই তো হয়। হয় তুই ছোট ত্রিভুজটা ধরবি, নাহলে পুরোটা ধরবি। পুরো ছোট ত্রিভুজটা ধরতে পারিস বা পুরো ত্রিভুজটা ধরতে পারিস, তাহলেই তো হয়ে যাবে। ও 360-কে 36 তো নয়, 360 তো ভাগ হবে না, ভুল বলছি, 72 হবে। ওই জন্য 72 হবে, 72 কে হাফ করলাম, ওই জন্য 36 বলে যাচ্ছি। মানে টোটাল এক একটা কোণ কত আসছে, 72 আসছে। আর তাকে যদি হাফ করিস, তখন দেখ 36 আসছে। হাফ ভ্যালুটাই আমি বারবার বলে যাচ্ছি, এখানে 36 বসিয়ে দিয়েছি। টোটাল হচ্ছে কি 360/5। দেখ, এবার অনুযায়ী মাথায় ঢুকে যেত। মানে এই এক একটা কোণ হবে কত, 72। তাহলে এইটার বল, এইটার একই রকম ভ্যালু গুলো বল, কত কত আসবে। ষড়ভুজ যদি হয়, এক একটা কোণ কত আসবে বল, 60°। তাহলে এক একটা কোণ মানে এইটা 60, এই অনুযায়ী ভাব। তাহলে তুই যদি এখানে একই রকম লম্ব টেনে নিস, এটা কত হবে, এইটা হবে 30। তাহলে এটা 30° নিয়ে নে, তাহলে এটা কত হয়ে যাবে, একই রকম। এটা যদি এক্স হয়, এক্স কস 30, এটা হবে এক্স কস 30। তাহলে টোটালটা কত হবে, 2x cos 30। একবার ভেবে দেখ দেখি, 2x cos 30, তার মানে cos 30 এর ভ্যালু কত, √3/2। এই জন্য এই দূরত্বটা আমরা কত নিই, √3x। আর যখন এইটা নিবি দেখ, তখন কিন্তু 2x হয়ে যাবে। ভালো করে দেখ, এই দূরত্বটা হিসাব করে দেখ, এটা কোথা থেকে হিসাব করবি। এটা যদি এক্স হয়, ভালো করে দেখ, এটা যদি এক্স হয়, এটাও এক্স, হ্যাঁ কি না। আচ্ছা, এবার নিচের ভ্যালু গুলোতে চলে আয়। এই কোণটা কত হবে, 60°। এই কোণটা হবে 60, একই রকম ত্রিভুজ কনসিডার করলাম। এটা হবে 60°। তাহলে 60 যদি হয়ে যায়, এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা কত আসবে, এটা কোন দিকে আছে, এটা কি হবে, এটা যদি 60 হয়, এটা কত আসবে, বুঝতে পারছিস তো। তাহলে এটাও সাইন আসবে, এটাও সাইন আসবে। তাহলে টোটাল কত আসছে দেখ, এক্স প্লাস 2x ইন্টু, আচ্ছা সাইন নয়, কস নিয়ে, এইটা এইটার সঙ্গে অ্যাঙ্গেল করছি তো, হ্যাঁ ঠিক আছে, কস নিয়ে নিলে হবে, সাইন 30 বা কস 60। তার মানে কস 60 তে যদি যাই, আলটিমেট কত আসছে দেখ, এটা হাফ হাফ, মানে কত, 2x। ওই জন্য ওই দূরত্বটাকে আমরা বলি কি 2x, একটা সমবাহু ত্রিভুজ হয়ে যায় দুটো। ঠিক আছে, তুই যদি এইটাকে 60° নিস, এটাকে তো কস নিতেই পারি। এটা নিয়ে মানে কি, এটা কসই আসবে। এটাকে এক্স ধরছি, এটা এক্স, তাই না। তাহলে আলটিমেট কত হয়ে যাচ্ছে, এই মাঝেরটা হচ্ছে এক্স, এই দুদিকে কত আসছে, এক্স কস 60। আর 2x cos 60 মানে কত, আরেকটা এক্স আসছে। এই জন্য এই মাঝের দূরত্বটাকে আমরা বলি 2x। ওই জন্য অ্যাকচুয়ালি কি, যখন অঙ্ক করার সময় মনে করে দেয়, একটা সরলবাহু এরকম ত্রিভুজ চলে এলে, সরলবাহু চলে এলে তাকে 6টা সমবাহু ত্রিভুজে ভাগ করে দেয়। এই লজিকেই করি, কারণ ওই মাঝের দূরত্ব গুলো কত করে চলে আসে, 2x করে আসে। মানে তুই এই যে নিলি, এইটা 2x হবে, নেক্সট কি, এইটা 2x হবে, এগুলো 2x করা হবে। আর এই পাশাপাশি কর্নার টু কর্নার একটা করে গ্যাপ কত আসবে, √3x আসবে। অত জটিল হয়তো কোশ্চেন দেবে না, তবু একটু জেনে রাখা ভালো, নাকি। কারণ এই কদিন পরে ফিজিক্সে গিয়ে, ফিজিক্স না কেমিস্ট্রিতে গিয়ে সলিড স্টেট পড়া হয়ে গেছে, সলিড পড়াই হয়ে গেছে। তাহলে তো অনেক স্ট্রাকচার ফাকচার পড়ে যেতে হবে, পড়া হয়ে যেতে শুভ, এবার ধান নড়েনি, তাই তো। এটা শেষ করেনি, তারপর দেখছি। কারণ একই জিনিস মনে রাখবি, সলিড স্টেটও কিন্তু ফিজিক্সেরই জিনিস। কেমিস্ট্রিতে দুটো পোর্শন আছে যেগুলো কিন্তু ফিজিক্সে জিনিস, কেমিস্ট্রিতে দেওয়া যায়, এক হচ্ছে সলিড স্টেট, দুই হচ্ছে অ্যাটমিক মডেল।
তার মধ্যে অ্যাটমিক মডেলটা ফিজিক্সে পড়তে হবে 12 গিয়ে। আচ্ছা, এবার আসে গ্রাফ গুলো। গ্রাফ দেখ, গ্রাফ পরিষ্কার করেই করিয়েছিলাম। তা আমি দু একটা কোশ্চেন মোটামুটি দেখলাম, যেটা তোরা গন্ডগোল পাকাতে পারিস। তো এটা আগে তোকে জানতে হবে যে আমি রিভাইজ ক্লাস করাই ভাবিস না যে স্যার এমনি ক্লাস করাবে, ক্লাসের সময় কিছু একটা বলে দিবে। তুই যতটা না পড়ে এসেছিস না রিভাইজ ক্লাস করার জন্য, তার থেকে অনেক বেশি আমি পড়ে ক্লাসটা করাবো, বুঝতে পারছিস? তুই কি পারবি না আমি দেখাচ্ছি এখানে দেখ, ঠিক আছে? মানে আলটিমেট পড়াতে গেলে আগে বুঝতে হয় যে তোদের কোথায় গন্ডগোল আছে। তাই এখানে দেখিয়ে দিচ্ছি, তারাই বুঝতে পারবি যে হ্যাঁ ভাবনা চিন্তা করেই ক্লাসটা করানো। দেখ গোটা ক্লাস কেমন কি অবস্থা হবে দেখ। অথচ সত্য মোটামুটি গ্রাফে আমি একটা ক্লাসে পুরো হয়ে যায়, তাই তো? 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে যায়, কিন্তু সব কেমন মিক্স হয়ে যাবে দেখো। এরকম দুটো পোর্শন দেওয়া আছে, দুটোই হচ্ছে এক্স ভার্সেস টি। আর ভি ভার্সেস টি দুটো গ্রাফ আছে, সেটা আমি এঁকে দিই। এটা অর্পণ বলবো, অর্পণ। অর্পণ সেটাকে বলতেও পারবে না যদিও, এত সিরিয়াসলি ফিজিক্স তো পড়ানি কেউ। অর্পণ ফিজিক্সের যা অবস্থা বাকিগুলোর কি একই অবস্থা, না সেগুলো পড়ছিস? হ্যাঁ, কি একই অবস্থা? সেগুলো পড়ছিস? ফিজিক্স পড়েছিস মানে বাকিগুলো ফিজিক্সের মতো করেই পড়ছিস? ফিজিক্সের অবস্থাটা আমি বুঝি। দেবরাজ তবে অনেক অনেক মোটামুটি কিছু মাস আগে থেকেই একটু সতর্ক হয়েছে। শুরুটাতে একই অবস্থাই ছিল ওর, ঠিক আছে? কি বললাম তো দেবরাজ, তারপরে বুঝতে পারলো যে না। ফার্স্ট অনুযা বল, প্রথম গ্রাফটা কি ইন্ডিকেট করে, কি বোঝে, কি গতি? মানে যে একটা বস্তুর কোন গতিকে নির্দেশ করে। তোকে ধর এটা দিয়ে বলবে, প্রথম গ্রাফটা দিয়ে কতগুলো বলে দেবে, যে বললো সমবেগে গতিশীল সরল রেখা বরাবর। তারপরে বলে দেবে যে কি, সম মন্দনে গতিশীল। হ্যাঁ, আর কি হবে? আর একটা বলবে সমত্বরণে গতিশীল, আর একটা বলবে অসম ত্বরণে গতিশীল। আর কোনটা হবে? সমমন্দনে গতিশীল। কিন্তু ওখানে দেখবি যখন আমি ক্লাস করাই, মানে একদম নর্মাল ক্লাসে আমি সাইন গুলো বলে যাই। বেসিক্যালি কি এখানে খুব ভালো করে দেখ, এক্স এর মান মানে আমার মন্দন হচ্ছে, অবশ্যই মন্দন হচ্ছে মানে কি ট্যানজেন্ট কমছে, কিন্তু এর ট্যানজেন্টটা কি বোঝায়, ভি। তো এর ভ্যালু কমে কিন্তু ভিটা কিসে আছে, পজিটিভ আছে। ভি পজিটিভ কিন্তু মন্দন, এই লাইনটা যেন মনে থাকে। তাহলে লিখে রাখ, মানে একটা লাইন ওই জন্য লিখে রাখবি, ভি পজিটিভ। একদম কি সুন্দর একটা ছন্দ হয়ে গেছে, ওটাই লিখে রাখ। কিন্তু মন্দন। তাহলে সেকেন্ডটা কি রে, কি বলবো অনুযায়ী, তাহলে এটা কিসের গ্রাফ? ই নেগেটিভ কিন্তু এইভাবে বল। কোনটা বুঝতে পারছিস না? তাহলে ভি নেগেটিভ কিন্তু মন্দন, ঋণাত্মক মন্দন, মন্দনই তো ঋণাত্মক। ঋণাত্মক মন্দন মানে তো ত্বরণ হয়ে যায়। এইভাবে বল। ঋণাত্মক মন্দন মানে কিন্তু ত্বরণ, মন্দনই হবে। কি হবে? অবশ্যই ত্বরণ হবে, অবশ্যই। ওই ওই যে লাইনটা বললো কিন্তু ভুল করে, এটা খুব ভালো লাইন বলে গেছে, ঋণাত্মক মন্দন।
মানে এটা থেকে এটা তো তাই বলতে পারি, ঋণাত্মক মন্দন মানেই কিন্তু তরল। কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লাইন বলে গেছে অজান্তেই, মানে ভেবেও বলেনি, কিন্তু লাইনটা ঠিক বলেছে। তাহলে এটাকে এইভাবে আমরা লিখবো, তাহলে ভি অবশ্যই কি হচ্ছে বল, নেগেটিভ, কারণ ট্যানজেন্ট নেগেটিভ, কিন্তু তরল। এবং এটা যদি একটু এনসিআরটি বলেও লাভ নেই, পড়িস না, এনসিআরটির ভাষা যদি দেখিস তাহলে অ্যাকচুয়ালি লেখা থাকে, এটাও লিখে দিচ্ছি, ইংলিশ লিখলে আবার সে আবার বলবে এইসব ইংলিশ ইংলিশ কেন, রেট অ্যাট হুইচ, ইংলিশে। আর হ্যাঁ পাপিয়া কি বলছিল ইংলিশে, ওটা ওটা ডাবিং হয়ে গেছে, অটো ডাবিং, ডাবিংটা চেঞ্জ করলেই তো হয়। ও বলছে ক্লাসগুলো ইংলিশে চলছে, হ্যাঁ তো ডাবিংটা চেঞ্জ করে দিই, অটো ডাবিং করা আছে। তুই যদি ইংলিশেই, তোর ইংলিশ পছন্দ, না অটো ডাবিং মুডটা দিয়েছে, ওটা অন করাই আছে। আর আলটিমেট ইংলিশে যদি করে রাখিস ইংলিশ হবে। দেখ অ্যাকচুয়ালি এই লাইনটা লেখা থাকে, রেট অ্যাট হুইচ এক্স বিং লেস পজিটিভ, এই লাইনটা মনে রাখবি, লেস পজিটিভ। ওই মোর পজিটিভ লেস পজিটিভ এই দুটো লাইন এনসিআরটি তে প্রায় লেখা আছে, লাইনগুলো একটু বুঝতে হবে। তাহলে একটু ইংলিশটা লিখে রাখতে পারিস, রেট অ্যাট হুইচ এক্স বিং লেস পজিটিভ। অ্যাকচুয়ালি বল, আমি বলিনি প্রথম এই যে গ্রাফ গুলো এঁকেছিলাম, এটাই অ্যাকচুয়ালি কি বল দেখি, ঊর্ধ্বমুখী গতি, একটু ভেবে দেখ। আর এটা কি নিম্নমুখী, মানে এই দুটো ঊর্ধ্বমুখী এঁকেছি, এই দুটো নিম্নমুখী এঁকেছি, দেখ ভালো করে, ওই ছবিটা এঁকেছি। কারণ ওটা প্রথমে লিখে দিলে না, অ্যাকচুয়ালি বলে দিতে, ওই জন্য আমি প্রথম লাইনটা লিখে দিই। এই জন্য অনুজা বলছিল যে তরণ মন্দন হবে মন্দন হবে, যদি এটা লেখা থাকতো থোড়ি বলতো রে মন্দন হবে। তাহলে সেকেন্ড ভি এর গ্রাফ গুলো চিনতে পারছিস তোমার, চেনা জানা লাগছে তো, না আছে না? হ্যাঁ, কোনো একদিন দেখা হয়েছিল। এটাও অ্যাকচুয়ালি কি হবে, ভি হয়ে যাবে কি, মানে একই রকম লিখে রাখ, লেস পজিটিভ, কারণ দেখ ভ্যালু কমছে কিন্তু প্লাসে আছে। আর এটাকে বলা হয় মন নেগেটিভ, মন নেগেটিভ কারণ মাইনাস চলে যাচ্ছে, দেখ মাইনাসের ভ্যালুটা বাড়ছে না, এটা লেস পজিটিভ, এটা মন নেগেটিভ। শুধু গ্রাফ শিখলেই তো হবে না, এগুলো শিখতে হবে। তাহলে শুভম রিলেটিভ আর প্রজেক্টাইল মোটামুটি রিভাইজ হয়ে গেছে তো ঠিকঠাক করে। কাইনেটিক ইকুয়েশন গুলো মনে আছে তো, ওটা টেবিল করে দিতে হবে। কাইনেটিক ইকুয়েশন গুলো ওগুলো পারি তো, ওই চারটে করে যেটা ছিল গড ভেক্টর, ওই জায়গাটা আর করাচ্ছি না নাকি বল, ওটা হয়ে যাবে দেবরাজ, এটুকু জানা। এরপরে ওই অনেকগুলো টাইপ দেখবি মোটামুটি, মোশানিনের স্টেল লাইনের তুই যদি ক্লাস দেখিস সম্ভবত ক্লাস 3, ওই যেগুলো একটু মেন্স লেভেলের রয়েছে, বুলেট গেলে কতগুলো ফ্ল্যাঙ্ক ক্রস করলে বুলেট থেমে যাবে, এরকম অনেক অঙ্ক করিয়েছি, মানে যেগুলো টাইপ গুলো মনে রাখবি। সেটারই মধ্যে যেটা কমন টাইপের কোশ্চেন আসে সেগুলো আমি একটু বলে দিচ্ছি, ওখানে তো অনেক কিছু করিয়েছি, আবার একটা ক্লাস করিয়েছি, কমন টাইপের যেগুলো আছে সেগুলো একটু আলোচনা করছি, এই পোর্শনটা হয়ে যাবে। প্রবলেম 1, প্রথম লেখ, একটি বস্তু, একটি বস্তু স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থিরাবস্থা, ও বলছে কি বস্তা, স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে কিছু সময় সমতরণে গতিশীল হলো, আবার কিছু সময় সমমন্দনে গতিশীল হয়ে
অবশেষে স্থিরাবস্থায় এলো, অবশেষে স্থিরাবস্থায় এলো। কেউ বলবি না, কতজনের মনে আছে এটা, সেটা আগে দেখতে হবে। আমি একটু লিখে দিচ্ছি, গ্রাফটা এঁকে দিচ্ছি যদি মনে টনে আসে। কি কি জানতে চাইছে এবার আমি আসছি, গ্রাফটা এঁকে দিলাম। এখানে তিনটে জিনিস জানতে চাইবে, একটা হচ্ছে কি ভি ম্যাক্স কত। আচ্ছা ত্বরণ, এই পোর্শনটা ত্বরণ, তো ত্বরণটা বলে দিয়েছে কত, এবার অন্তত মনে পড়বে। ত্বরণ হচ্ছে আলফা, মন্দন হচ্ছে বিটা। ত্বরণ আলফা, মন্দন বিটা, তাহলে ভি ম্যাক্স জানতে চাইবে, এস জানতে চাইবে কত, ভি এভারেজ জানতে চাইবে কত। দেখি মনে আছে কিনা, আমি আলফা বিটাটাও লিখে দিচ্ছি। আলফা কত হবে, অ্যাকচুয়ালি এই গ্রাফ অনুযায়ী যদি করতে চাই, আলফা ইকুয়াল টু কত হবে বল, ট্যানজেন্ট। তাহলে কত, ভি, আর ভি ম্যাক্সটাকে ভি এম লিখছি, তাহলে ভি ম্যাক্স বাই টি ওয়ান। বিটা কত লিখবো, ভি ম্যাক্স বাই টি মাইনাস টি ওয়ান, হ্যাঁ কিনা, এগুলো লেখা যায় তো? গ্রাফটা থেকে ভালো করে বল, জাস্ট লম্ব বাই ভূমি। তাহলে একটা হচ্ছে ভি ম্যাক্স বাই টি ওয়ান, আর ভি ম্যাক্স বাই টি মাইনাস টি ওয়ান। এবার আমি যদি ভি ম্যাক্স বলি, একটু মনে কর, কেন প্রচুর বার কোশ্চেন আসে। আমি বারবার বলেছিলাম আগে গড় ত্বরণ বের করে নিই। গড় ত্বরণ সমান কি ছিল, আলফা ইন্টু বিটা বাই আলফা প্লাস বিটা। এটা মনে রেখে দেবে। এবার এইটা বেরিয়ে গেলে কি বাকিটা নর্মাল ফর্মুলা থেকে আসবে, যেমন ভি ম্যাক্স কি হবে, ভি সমান এটি, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, আলফা ইন্টু বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি, মানে কি মোট সময়। হয়ে গেল প্রথম অ্যান্সার। সেকেন্ডটা যখন করবি তখন কি এস সমান কত, স্থিরাবস্থা থেকে শুরু করেছে, ইউ তো জিরো, এস সমান হাফ এটি স্কোয়ার, হাফ আলফা ইন্টু বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার। আর গড় বেগ কি হয় সবসময়, সর্বোচ্চ বেগের অর্ধেক হয়। এই তিনটে কোশ্চেন কিন্তু জানতে চায়, যে কোনো একটা জানতে চাইবে, তিনটে জিনিস কিন্তু জানতে চায়। এই আলফা বিটার ভ্যালু তোকে দিয়ে দেবে পরীক্ষায়, চিন্তার ব্যাপার নেই। আর এই যে এইটাকে এরকম করেও ভেঙে লিখতে পারি, এটাকে লিখতে পারিস হাফ ইন্টু আলফা ইন্টু বিটা বাই আলফা প্লাস বিটা, যেভাবে লিখছি এটা লিখতে পারি কিনা, এরকম হতে পারে। উপরের লাইনটা থেকে কভার কর, ভি ম্যাক্স সমান কত লিখেছিল, আলফা ইন্টু বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি, তার সঙ্গে একটা টি গুণ করলেই তো হবে ডিসকার হয়ে যাবে। এই তো অ্যাকচুয়ালি স্ট্রাকচার, এইভাবে লিখে রাখতে পারিস। শুভম বাবু মাথা ঠিক আছে তো? তিন চারটা টাইপ আমি বলবো যেগুলো নর্মালি আসে, করিয়েছি সবই হবে। কখনো ধর এই স্ট্রাকচারে তোর সুবিধা হলো, ম্যাক্স দিয়ে দিল, টাইম দিয়ে দিল, তখন কি তোর টাইম বেঁচে যাবে, তুই আবার আলফা বিটা খুঁজে বেড়াবি, তাই না? তখন তুই কি করবি, ভি ম্যাক্স এ বসিয়া এটা বের করবি, তারপরে আবার এখানে এসে বের করবি। এই যেমন আজকে তোকে দেখালাম যে আমাকে দিয়ে দিয়েছে এক্স, তুই কি করলি, এটা ভি বের করলি, তাকে আবার ইন্ডিকেট করে আবার এক্স বের করলি। অ্যাকচুয়ালি তাই তো অঙ্ক করতাম নাকি বলো অনুযায়ী, এভাবেই তো করতাম না। তার মানে আমার 5টা সেকেন্ডে যদি বাঁচে, সেটাও কিন্তু অনেক। ফিজিক্সের টাইম ম্যানেজমেন্টটা কিন্তু যথেষ্ট দরকার। এবার একটু টাইম বাড়িয়েছে, আগের বারে যে টাইম দিত অ্যাকচুয়ালি ফিজিক্স, হ্যাঁ মানে আমি এইচএস এর কথা যদি বলি, অনেক কিছু এ তো কি আছে, 5 মিনিটে অনেক পরীক্ষা দিয়ে দেয়, এটা কথা। হ্যাঁ তো বসে আছে, প্রথম থেকে বসে আছে, শেষে গিয়ে হয়ে গেছে বল, তাহলে অপশন গুলো লিখে নি, ঠিক আছে। 5 মিনিটে পরীক্ষা দেবে, এখানে তো আর কোশ্চেন সাপল ডাবল করবে না, নর্মাল একটাই কোশ্চেন হবে। আর 12 এর কথা যদি বলি, আগের বছর ম্যাথ একদমই কমপ্লিট করতে পারেনি ছেলেপেলেরা, ফার্স্টে সম্ভব ছিল না, ওই 1 ঘন্টা 15 মিনিটে হচ্ছে 40 নম্বরের ম্যাথ দেওয়া হবে। আর ফিজিক্সও একই রকম হয়েছিল, 2-3টে করে কোশ্চেন ছেড়ে আসতে হয়েছিল, অনেককে কভার করতে পারেনি। আলটিমেট আমাকে কি করতে হবে, যে কোশ্চেন গুলো সহজে করা সেগুলো সহজেই করতে হবে, টাইম বাঁচিয়ে অন্যগুলোতে দিতে হবে। আর তুই ধর একটা নর্মাল কোশ্চেন যেটা লোক 10 সেকেন্ডে করবে, তুই 2 মিনিট লাগিয়ে দিলি, তখন কি হবে, আলটিমেট
টাইম ম্যানেজমেন্টটা কিন্তু বুঝতে হবে। এবার দেখ, এরপরে আরেকটা কোশ্চেন করিয়েছিলাম, এটা কে বলবে? দিব্যেন্দু বলবে। মনে করে দেখ, সেই ট্রেনের কি বলেছিলাম, একটা ট্রেন, আমি ছবি এঁকে দিচ্ছি, সুন্দর একটা গল্প লেখা ছিল। ট্রেনের ইঞ্জিনটা যখন ল্যাম্পপোস্টকে ক্রস করে তখন বেগের মান v1। ট্রেনের লাস্ট বগিটা যখন ইঞ্জিনকে ক্রস করে তখন বেগের মান v2। তাহলে ট্রেনের মিডিল বগি যখন ল্যাম্পপোস্টকে ক্রস করবে তখন বেগের মান কত? এটা আমি জিনিস করিয়েছিলাম, মনে পড়ছে তো? কি ছিল? তখন আমি অঙ্ক ভেঙেও দেখিয়েছিলাম, কিন্তু এখন একটু শর্টকাট মনে রাখতে হবে। স্ট্রাকচার মনে আছে? হামাক করে ক্যালকুলেশন করবো, স্ট্রাকচার মনে আছে যে হ্যাঁ আমি 10 সেকেন্ডে করতে পারবো অঙ্কটা? এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে পরীক্ষার সময়। আমি বলেছিলাম ডায়েরিতে লিখে রাখবি স্ট্রাকচার গুলো, তবেই কনফিডেন্সের জায়গায় যাবি, কারণ অল্প সময় কিছু কোশ্চেন হলে তবেই তুই সাহস পাবি। নাহলে দেখ, একটা অঙ্ক হতেই পারে, ফিজিক্সটা হবেই, হতে পারে না, তার কোনো একটা অঙ্ক 5 মিনিট ধরে মিলছে না, তখন কি তুই যদি আগের গুলো পড়া থাকে তখন কি হবে, তুই ওটা ঠান্ডা মাথায় করতে পারবি। তাহলে প্রথমেই দেখলি হয়তো আমার 5টা উত্তর হয়নি, তারপরে দেখলি দুটো অঙ্কই মিলছে না, তখন এমন মাথা অবস্থা খারাপ হয়ে যাবে, তখন দেখবি ওই এক্স থেকে ভি বের করতে দিয়েছে, অঙ্ক করতে পারি। কিছু স্ট্রাকচার আমাকে রেডি রাখতে হবে। এটা কি ছিল? ভি সমান রুট অফ, মনে করে দেখ, v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার/2 করেই দিয়েছিলাম, ক্লাসে অঙ্কটা ভেঙেই করে দিয়েছিলাম, কিন্তু বলেছিলাম যে স্ট্রাকচারে মনে রাখবি। পরীক্ষার সময় একটু স্ট্রাকচারে মনে রাখতে হবে কিছু কিছু জিনিস, যেগুলো একদম ফিক্সড আছে। ওকে, এটা প্রায় সময় দেয় কোশ্চেন। আরেকটা টাইপের কোশ্চেন দেয়, প্রবলেম নাম্বার 2 হলো। প্রবলেম নাম্বার 3 কি দেয় পড়িয়েছি, খাতা দেখলে তো সবই আছে, সেটা কথা নয়। এটা হাইট দিয়ে দেবে, তার বিল্ডিং এর হাইট এইচ। এখান থেকে একটা বস্তুকে কি করব, ওপরের দিকে ছোড়া হবে, সে আবার মাটিতে ফিরে আসবে। এখান থেকে ইউ বেগে ছোড়া হয়েছে, একটা কোশ্চেন দিয়ে দেয়। এবার এইরকম অঙ্কগুলো করতে গেলে আগেই বলেছি যে পুরোটা বসানোর কোনো দরকার নেই। কি মনে রাখবি, এখান থেকে ইউ বেগে ছুড়েছি মানে ও যখন এখানে ফিরবে তখন বেগের মান কত হবে? ইউ হবে। শুধু এই উচ্চতার জন্য কাইনেমেটিক্স এর ফর্মুলা বসিয়ে দিবি। শুধু কি মনে রাখতে হয়? সাইন কনভেনশন মনে রাখতে হয়। সেটাও আমার উপর ডিপেন্ড করছে, যদি নিচের দিকটা আমি পজিটিভ নিই তাহলে উপরেরটা কি নেবো? নেগেটিভ নেবো। বা উপরেরটা পজিটিভ নিতে পারি, নিচেরটা নেগেটিভ নিতে পারি, আমার ইচ্ছে। এই কনভেনশন ফলো করলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু হয়ে যায়, এরকম একটা অঙ্ক দিতে পারবে। ওকে, মানে এখান থেকে ধর 3টে কোশ্চেন হয়তো দিল 1 মাস থেকে, ধরে নিলাম আমি 3টে কি 4টে কোশ্চেন দেবে, তো আলটিমেট কি কি টাইপ আসতে পারে সেগুলো বলে যাচ্ছে। নর্মাল তো ধর একটা এরকম দিতে পারে, এক্স দিল, বেগ বা ত্বরণ বের করতে দিল, বেগ বা ত্বরণ দিয়ে দিল, এক্স বের করতে দিল, সে টাইপ গুলো তো আগেই করিয়ে গেলাম। যেগুলো নর্মালি টাইপ আছে, মানে যেগুলো আমি করাচ্ছি তোদের কাজ হবে কি, ওই টাইপ গুলোকে আগে প্র্যাকটিস করে নাও। কমনলি দেখবি 35টার মধ্যে 20-22টা কোশ্চেন এর মধ্যেই থাকে, বাদ বাকি গুলো বাইরে যায়। আর একদম লাস্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে গ্যালিলিও রেশিও, জানলে 50% অঙ্ক হয়ে যায়। গ্যালিলিও রেশিও, শ্রীজা বল দেখি গ্যালিলিও রেশিও কি ছিল? কি ছিল বল? তুই সামান্য পড়াশোনা করেছিস তার প্রমাণ দে, না এখন মধ্যে কিছু করেছিস বল। গ্যালিলিও রেশিও কি ছিল? কেউ কিছু বলবি না, দেখ কতজন দেখবি গ্যালিলিও রেশিও বলতে পারবে না, খালি দেখাচ্ছি তারা। কি ছিল বল? রানী বলে দিচ্ছে না, জানতে চাইছে কোনটা? অন্বেষা, মানে তাহলে আগে গ্যালিলিও কে ছিল বলুন? কে ছিল গ্যালিলিও, কে ছিল জানিস? হ্যাঁ, কি করেছিল গ্যালিলিও, নাম শুনেছিস? কি করেছিল? চাঁদ আবিষ্কার করেছিল নাকি নাকি কি? অর্পণ কি করেছিল গ্যালিলিও? দেখে নে কায়দাটা, দেখে নে, ঠিক আছে, কায়দাটা দেখে নে। ও এমনি উত্তর দেয়? অর্পণ বল গ্যালিলিও রেশিওটা কি ছিল? একদম ঠিকই বলেছে, 1:3:5:7 এই অনুপাতে ভেঙে যায়। একটা ছবি এঁকে দিচ্ছি, শুভম জানতি তো রে? হ্যাঁ ঠিক আছে, তুই এক করে করে ছাড়া হবে।
হ্যাঁ তাই তো বললো, ও তো 1 3 5 কি বলে জিনিসটা না, ও একটা মানসিক চাপে আছে, তো বুঝতে হবে। তুই খালি দেখছিস যে বাইরে শুভম হেসে বেড়াচ্ছে, তারপরে কি দেখি শেষ কথা। ওই জন্য আর জানার দরকার নেই, তাই তো? মানে তুই 9টা ভুল করলেও কিছু যায় আসে না। দেখ এখানে দুটো রেশিও বের করতে দেবে, আমি জানি ছবিটা আঁকলাম, অনেক সময় তোরা ভুল করি, তোরা ভুল করিস, মানে তোরা তো ভুলই করিস ম্যাক্সিমাম সময়, অনেক সময় বলা ভুল। অ্যাকচুয়ালি এই ডিফারেন্স গুলো হচ্ছে, যদি আমি লিখি, ধর এইটা হচ্ছে আমার কত, H1, এইটা H2 করে দিই, প্রথম একটা 1 হবে, নাম্বারিং খুলে যাবে, H2 H3, এইভাবে যদি লেখা যায় ডিফারেন্স, H1টা তো একই হবে, ক্যাপিটাল H1 স্মল H1 একই হবে, এখানে দুটো রেশিও জানতে চাই। তাহলে H1 ইস টু H2 ইস টু H3, ভালো করে দেখ, এটা কি বলছে, প্রাথমিক অবস্থা থেকে কিন্তু তখন কত আছে, আমি ক্যালকুলেশন দেখিয়েছিলাম, তখন কত আছে, 1:4:9। সারা যখন গ্যালিলিও চিৎকার করে গেলে এবার অঙ্ক ভুল করবে না। প্রাথমিক অবস্থা থেকে, কারণ টি স্কোয়ারে যাচ্ছে তো খালি, প্রথম 1 স্কোয়ার, তারপরে 2 স্কোয়ার, তারপরে 3 স্কোয়ার। যখনই তুই এইটা বের করেছিলি যে H1:2:3, তখন আমরা কি করতাম অ্যাকচুয়ালি, প্রথম একটা 1 হলো, প্রথম লাইনটা কোনো অসুবিধা নেই, 1:2, তারপরটা কত হয় এখান থেকে ভালো করে দেখ, 4 - 1, তারপরে কত, 9 - 4, ডিফারেন্স গুলো নিয়ে, এই জন্য এটাকে বলিস কি, 1:3:2:5:7, এইভাবে আসবে। তাহলে দুটোই কোশ্চেন কিন্তু জানতে চাইতে পারে, এটাও চাইতে পারে, এটাও চাইতে পারে। আর শুধু গ্যালিলিও রেশিও চিৎকার করে বেড়ালে কিন্তু হবে না, তখন তোর উত্তরের রেশিও কিন্তু পাল্টে যাবে, তাই না? আর দুটোই কিন্তু জানতে হবে। হয়েছে, ঠিক আছে, আপাতত 1 মাস ঠিক করে দিয়ে চলে যাবে। প্রবলেম? হ্যাঁ, ধর আমাকে এখানে কি কি বের করতে, ধর এখানে উচ্চতা দিয়ে দিই, বললে একটা বস্তুকে তুই কিছু একটা বেগ নিয়ে ছুড়ে দিলি, বস্তুটা এত সময় পর ভূমিতে পৌঁছালো, অন্তিম বেগ কত। আর তুই যখন অঙ্কটা করবি কি, তুই শুধু এইখান থেকে হিসেব করবি, তাহলে ওর এইখানে প্রাথমিক বেগ কত ধরবি, ইউ ধরবি, অন্তিম বেগ ভি, উচ্চতা কত এইচ, এই ধরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এসে বসাবি, তাহলে সাইন কনভেনশনটা আলাদা হবে, মানে এইচটা নিচের দিকে, ইউ, ভিটাও নিচের দিকে, কিন্তু ইউটা, ইউ এর সাইনটা উল্টো কথা, ক্লিয়ার? আরে বাবা, এটা তো মোট সময় করছি, এইচ, এইচ লিখলে আবার ঘুরে এস বেরিয়ে যায় টি স্কোয়ার, প্রথম 1 সেকেন্ডে কত, 1, 2 সেকেন্ডে কত, 2 স্কোয়ার মানে 4, 3 সেকেন্ডে কত, 9, তারপরে তো এই তো ওই জন্য ছবিটা এঁকে দিলাম, এইচটা কি পুরোটা, দেখ প্রাথমিক অবস্থান থেকেই দূরত্ব কি করে এলো, এর সমান হাফ এটি স্কোয়ার, কি চেঙ্গাইলে ঢুকতে দেবে না তোকে, চেঙ্গাইলি তো, একটু কথাবার্তা বলছি, চেঙ্গাইলে ঢুকতে দেবে না, ঠিক আছে? মানে ওই আগেরটা ওই জিজ্ঞেস করেছে না, বলে আমি তো এস বেরিয়ে টি স্কোয়ার কি করে সেটাই জানি।